যদি বা লোকে ব্যবসা করে, একটা কথা অনেকের মুখে আমি শুনেছি, সেটা হচ্ছে যে না পার্টনারশিপে ব্যবসা করবো না, পার্টনারশিপে ব্যবসা টেকে না। একটা জিনিস যেটা আমি চাকরি করেও শিখেছি, মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ হাউ টু ডেলিগেট ইউর ওয়ার্ক। জার্মানিতে বাঁশ নিয়ে কি কাজ হয়? জার্মানসরা ভীষণ সিরিয়াস অ্যাবাউট দ্য ওয়ে দে লিভ দেয়ার লাইফ। সাস্টেনেবিলিটি ইজ সামথিং উইচ ইজ আ পার্ট অফ দেয়ার লাইফ। আর আজ আমার গেস্ট অ্যাম্বুডো হচ্ছে তার স্টার্টআপের নাম। প্লিজ ওয়েলকাম অগ্নি মিত্র। নমস্কার, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো লেখাপড়া করে কি করছে? বাঁশের ব্যবসা। আর আমার দেখে খুব কষ্ট হতো যে আমাদের কাছে কেন টাকা নেই, আমরা কেন এগুলো করতে পারছি না। তো আমাকে অনেক ইনভেস্টাররা এটাও বলেছে, ইউ টেক মানি when you don't need money. We have been funded by one of the biggest investors in India. সাধারণত কলকাতার নামটা ইজ নট ইন দ্য টপ 5 ইভেন। ওয়াই ইজ দ্যাট? বেঙ্গল থেকে স্পেসিফিক্যালি আমি বেঙ্গল থেকে দেখছি, বেঙ্গল থেকে অনেক বিজনেসেস আসছে যারা সেই হিসাবেটা পুরোনো বিজনেসগুলোকে পুশ করার চেষ্টা করছে। মাধ্যমিকের পরীক্ষা দিতে যাচ্ছে, মায়েরা ছেলের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, which is very bad. India is now getting more depressed and down the line আরো বেশি ডিপ্রেস হয়ে যাবে। Once you get married, it's a research, once you get married, the chances of taking risk in a business goes down মানে less than 10%. Like you will never take risk. তাহলে মানুষের মধ্যে বাঁশের তৈরি জিনিস নিয়ে সব থেকে বড় মিসকনসেপশনটা আপনি কি দেখেছেন? এত সময় কি দেওয়া যাবে, এত টাকা কি স্পেন্ড করা যাবে অন মার্কেটিং স্পেন্ড? First 1 crore is very tough, first 10 crores is very tough, 100 crores is a little bit more tough, but once you hit the 100 crores number, 1000 crores is very easy. একটা ভালো এন্টারপ্রেনিউর হতে গেলে ইটস ইম্পর্টেন্ট টু বি আ গুড পারসন ফার্স্ট। 50 রকমের বাঁশ হয়। Yes. আই হ্যাভ টু ডু দিস। আমাদের বাঁশটা খুব শক্ত। প্লিজ কন্টিনিউ। মাঝে মাঝে এমন হয় যে আপনার জীবন একটা কমপ্লিট ইউ টার্ন নেয়, আর তারপর আপনাকে বলে সারপ্রাইজ, আপনি এবার এই পথেই হাঁটবেন। আমার সঙ্গে আজকে যিনি গেস্ট রয়েছেন, তার জীবনটা অনেকটা এই রকম। উনি পড়েছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু তারপরে উনি যেটা করেন দ্যাট ইজ সো ডিফারেন্ট। আমার মনে হয় না আমি এই ব্যাপারে অন্য কারুর সঙ্গে এর আগে কখনো কথা বলেছি। আপনি গ্রিন রেভলিউশনের কথা শুনেছেন, ভার্গিস কুরিয়ান আর তার হোয়াইট রেভলিউশনের কথাও হয়তো শুনেছেন, পিঙ্ক রেভলিউশনের কথাও হয়তো শুনে থাকতে পারেন। কিন্তু আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, উনি শুরু করেছিলেন আ ব্যাম্বু রেভলিউশন। দ্যাটস রাইট। এই ব্যবসা, এই স্টার্টআপ কিভাবে শুরু হলো, ইনভেস্টর কেওস, ইনসিকিউরিটিজ, রিমোট ট্রাইবাল বেল্টস থেকে শুরু করে গ্লোবাল অ্যাম্বিশনস, এই সমস্ত কিছু নিয়ে আজ তার সঙ্গেই কথা হবে। নমস্কার, আমি দীপ। আপনি দেখছেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আর আজ আমার গেস্ট অ্যাম্বুডো হচ্ছে তার স্টার্টআপের নাম। প্লিজ ওয়েলকাম অগ্নি মিত্র। নমস্কার, ওয়েলকাম টু দ্য শো। Thank you so much. আচ্ছা, আপনার ব্যবসাটার কথা যখন আমি প্রথমেই জানতে পারি, আমার মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে, ও মাই গড, দের আর সো মেনি পোটেনশিয়ালস ফর জোকস। হ্যাঁ, মানে আমি তো ভাবছিলাম বলবো এই আজ আমাদের যিনি গেস্ট তিনি সবাইকে বাঁশ দেন, এই টাইপের জিনিসপত্র। কিন্তু অন আ স্লাইটলি সিরিয়াস নোট, আপনি যখন এই ব্যবসাটা শুরু করেন, বাঙালিদের তো একটু টোন টিটকিরি করার অভ্যেস আছেই। হ্যাঁ, তো লেখাপড়া করে কি করছে? বাঁশের ব্যবসা। এরকম কেউ বলেনি? একদম, প্রচুর লোক বলেছে। আচ্ছা। আর খারাপও লাগতো, কিন্তু আমি জানতাম যে দিস কুড বি ভেরি বিগ ফিউচার। তো আর আমি দেখেছি, কারণ আমি বিদেশে থাকতাম, আমি জার্মানিতে থাকতাম, আমি দেখেছি বাঁশ নিয়ে ওখানে কি কাজ হচ্ছে। জার্মানিতে বাঁশ নিয়ে কি কাজ হচ্ছে? তো জার্মানসরা ভীষণ সিরিয়াস অ্যাবাউট দ্য ওয়ে দে লিভ দেয়ার লাইফ। সাস্টেনেবিলিটি ইজ সামথিং উইচ ইজ আ পার্ট অফ দেয়ার লাইফ। মানে জার্মানস আর সিরিয়াস পিরিয়ড। Yeah. কিন্তু আচ্ছা, তো আমি দেখতাম যে জার্মানসরা মানে সারা লাইফ, মানে সারা জীবনে সারা মানে পুরো গোটা দিনে যা প্লাস্টিক প্রোডাক্ট ইউজ করে সব রিপ্লেস করে দিয়েছে ব্যাম্বু দিয়ে। ব্যাম্বু আর সামথিং সাস্টেনেবল। বাঁশের তৈরি প্যাকেজিং, প্যাকেজিং থেকে শুরু করে টুথব্রাশ, কোমস, রেজার্স, আপনি যা চাইছেন, স্লিপার্স, এভরিথিং লাইক রিপ্লেসড উইথ আ সাস্টেনেবল আইটেম। আচ্ছা। তো আর এই যে ম্যাক্সিমাম যে প্রোডাক্টসগুলো আসতো, এগুলো সব আসতো চায়না থেকে। হ্যাঁ, অফকোর্স। কিন্তু অফকোর্স দে ওয়ার সাস্টেনেবল, দে ওয়ান্টেড টু ইউজ সামথিং সাস্টেনেবল এভরি ডে, লাইক টুথব্রাশ, কোম, সকাল থেকে রাত অব্দি যা ইউজ করবে সব ব্যাম্বু, ব্যাম্বু শিটস, ব্যাম্বু পিলোজ, এভরিথিং মেড ফ্রম ব্যাম্বু আর সামথিং সাস্টেনেবল। তো যখন আমি পড়াশোনা করছি, তখন আমার ম্যাক্সিমাম বন্ধুরা সব জার্মানস যারা রয়েছে, তারা আমাকেও এই লাইফের দিকে, লাইফস্টাইলের দিকে পুশ করছে
যে প্লাস্টিক টুথব্রাশ ইউজ করিস না, এটা ইউজ করিস না, টিস্যুস, ইভেন টিস্যুসও যে হোয়াইট টিস্যুস আমরা ইউজ করি ওগুলো মেজরলি মানে ট্রিজ কেটেই তৈরি হয়, পাল্প, উড পাল্প দিয়ে। ওরা শিফট করে গেছে ব্যাম্বু পাল্পে, যে সব ব্যাম্বু টিস্যুস। সো মোস্ট অফ দ্য প্রোডাক্টস দ্যাট মানে যা জার্মানসরা ইউজ করতো সব সাস্টেনেবল ছিল। আর তখন আমি ওখানে প্রচুর এই ব্যাম্বু প্রোডাক্টসগুলো দেখে মনে হয় যে আমরা ছোটবেলায় যখন কলকাতায় দুর্গাপুজো হয় তো বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি হয়, আর মোস্ট অফ দিস প্রোডাক্টস যেগুলো আমি জার্মানিতে দেখছিলাম সেগুলো সব মেড ইন চায়না। তো আমি বলছি ইন্ডিয়া কেন কিছু করছে না এগুলো? রাইট, হ্যাঁ, কারণ আমাদের তো আমাদের এত আমরা সারা জীবন দেখে এসেছি বাঁশের we ব্যবহার। have the second largest coverage of bamboo in the world, but we contribute less than 1% to the export of bamboo products. মানে এটা নিয়ে কেউ এখনো খুব একটা ভাবেনি। ভাবিনি, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন লোকেরা ম্যানুফ্যাকচারিং নিয়ে এত সিরিয়াসই ছিল না যে আমরা এখানে এগুলো বানাই। আমাদের কাছে বাঁশটা ব্যাম্বুটা হয়ে গেছে একটা হস্তশিল্পর মতন, যে একটা হস্তশিল্প মেলা হবে, আমরা বাঁশের শ্যান্ডেলিয়ার্স কিনবো, ল্যাম্পশেডস কিনবো, ইয়া বাঁশের কিছু একটা মানে একটা সুন্দর কিছু একটা হ্যান্ডিক্রাফট কিনবো যেটা বাড়িতে একটা সাইডে পড়ে। ডেকোরেটিভ আইটেম। Yes, decorative items. But what we started doing, we wanted to make bamboo a scalable thing. আদারওয়াইজ স্টার্টআপ তো করাই যাবে না, যে হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস বিক্রি করবো, আর্টিসানদের কাছ থেকে নেবো, আর হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস 100-200 টাকা আমি বেশি দিলাম। বাট আই ওয়ান্টেড টু মেক সামথিং যেটা স্কেলেবল, যেটা খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে আর তাড়াতাড়ি লোকেদের কাছে পৌঁছানো যেতে পারে, আর প্লাস্টিককে রিপ্লেস করা যেতে পারে। তো চায়না 20 বছর আগেই বুঝে গেছিল ব্যাম্বুর একটা রেভলিউশন আসবে। ইন্ডিয়া ওয়াজ লিটল লেট, মানে 2016 অনওয়ার্ডস ইন্ডিয়াতে এই ব্যাম্বু নিয়ে একটু বেশি চর্চা হতে শুরু করলো, যখন চায়নাকে দেখলো যে চায়না অনেক এগিয়ে গেছে। তো আমি দেশে ফিরে আসলাম, কোভিডের সময় আটকে গেলাম, আমি এখানে প্লাস্টিক পলিউশনের বিশাল বড় প্রবলেম দেখলাম। অ্যান্ড দেন যে বাঁশটা নিয়ে চায়নার সাথে আমরা ফাইট করি সেটার একসময় নামও ছিল বেঙ্গল ব্যাম্বু। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, কিন্তু এখন আমরা ওটাকে তুলনা ব্যাম্বুসা বলি, বাট ওটাকে বেঙ্গল ব্যাম্বুই বলতো। আর আজকে আমরা যত প্রোডাক্ট বানাচ্ছি, মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য স্পিসিস। দ্য স্পিসিস, তো স্পিসিসের নাম, স্পিসিসটাকে বেঙ্গল ব্যাম্বু বলতো, আবার তুন্দ্রা ব্যাম্বুসা বলতো। তুন্দ্রা ব্যাম্বুসা এখন মেজর লোকেরা তুন্দ্রা ব্যাম্বুসা বলে। তো দুটো ভ্যারাইটি অফ ব্যাম্বু আমরা ইউজ করি, এটা বালকোয়া যেটা সাদার্ন ইন্ডিয়াতে পাওয়া যায়, আর পুরো নর্থ ইস্ট আর ইস্ট আমরা যেগুলো দেখি যেগুলো দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে, এটা হচ্ছে তুন্দ্রা ব্যাম্বুসা। এক সেকেন্ড, দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে বাঁশ আলাদা? অনেক টোটাল দেয়ার আর আই থিঙ্ক 50 স্পিসিস অ্যাক্রস ইন্ডিয়া। 50 রকমের বাঁশ হয়? ইয়েস, 50 রকমের বাঁশ, ডিফারেন্ট স্পিসিস আছে। তার মধ্যে আমাদের যেটা কাজে লাগে শুধু এই দুটো বাঁশ, যেগুলো দিয়ে আমরা ফার্নিচার, টুথব্রাশ, কোমস, রেজার, টিস্যুস এগুলো সব বানাই। ওকে, সো ডিফারেন্ট ব্যাম্বু, ডিফারেন্ট তাদের ডায়ামিটার্স থাকে, তার ডিফারেন্ট কাজ থাকে। কিছু পাল্পিংয়ে ইউজ হয়, কিছু ক্লোদিংয়ে ইউজ হয়, কিছু এই ফ্যাব্রিক্স, টুথব্রাশ, কোমস, রেজার, ফার্নিচার্স, ফ্লোরিং, ডেকোরেটিভ আইটেমস, হ্যান্ডিক্রাফটের জন্য আবার আলাদা থাকে, বাট হ্যান্ডিক্রাফটও মেজরলি তুলদ্রাই ইউজ করে। ওকে ওকে। আচ্ছা, সাধারণত অন্টারপ্রেনিউয়ার্সদের এই প্রশ্নটা আমি করি, কারণ সবাইকারই, এভরিবডি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি টু টেল। আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, আপনি কি জার্মানিতে সেটাই পড়তে গেছিলেন? না, আমি এখানেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারপর আমি অনেকদিন কাজ করেছি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাট ফার্স্ট জব ওয়াজ সফটওয়্যার কোম্পানি। So I got a job in Infosys. Then I left because I studied biomedical engineering. আমি ফিল করলাম যে হয় না কি, ওই সময় আমাদের ক্যাম্পাসিং প্রচুর হতো, ক্যাম্পাসিং এই আইটি কোম্পানিজ গুলো আসতো, আইটি কোম্পানিজরা মাস রিক্রুট করে চলে যেত। হ্যাঁ, অ্যান্ড পিপল আর ভেরি হ্যাপি, মম ড্যাড ভেরি হ্যাপি, বাবা মা খুব খুশি, আরে ছেলে আইটিতে পেয়ে গেছে, আইটিতে ঢুকে যায়। কিন্তু ডাউন দ্য লাইন 6 মাস পর রিয়েলাইজ করি দিস ইজ নট ফর মি। লাইক everybody is like working on some product development in terms of software, but আমি 4 বছর ধরে যেটা পড়লাম সেটা নিয়ে কিছু কাজ করছি না। But ultimately I'm doing something else now. That is also a big question mark, কি কেন এটা হলো। তো I wanted to follow my passion, মানে I always wanted to be a doctor. আমার ডক্টর হওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ডক্টর হতে পারিনি। তো সেই জন্য আমি তখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বললাম যে some way other way I will help humanity through healthcare, medicine এইসবে। রাইট। And then became a biomedical engineer and then started working in the medical field, working with ডক্টরদের সাথে কাজ করেছি, প্রচুর অনেকদিন কাজ করেছি। কিন্তু কোনো একটা মুহূর্ত কি ছিল এই সব কিছুর মাঝখানে যেখানে আপনার মনে হয়েছে যে না, আমি অন্টারপ্রেনিউরই হব? হ্যাঁ, অনেকবার আমার মনে হয়েছে। কেন, এরকম তো না যে প্রচুর টাকা পয়সা, মানে খুবই মধ্যবিত্ত, একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসতাম। ছোটবেলা থেকেই যখন অন্য কমিউনিটির লোকেদের দেখতাম, তাদের দেখতাম স্পেশালি পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার শর্ডিতে, দে ওয়ার স্পেন্ডিং লট অফ মানি, এনজয়িং লাইফ। আর আমার দেখে খুব কষ্ট হতো যে আমাদের কাছে কেন টাকা নেই, আমরা কেন এগুলো করতে পারছি না। তখন ওদেরকে দেখতাম মেজরলি দেয়া কামিং ফ্রম এন্টারপ্রেনিউর ফ্যামিলি, বিজনেস ইজ সামথিং। আর ছোটবেলা থেকে বিজনেস কেন একটা খুব বাজে চোখে দেখা হতো, মানে বিজনেস মানে
ক্রনি ক্যাপিটালিস্ট, হ্যাঁ মানে এরা মানুষকে শোষণ করে, ব্যবসা মানে কিছু বাজে কাজ করে, কিছু বদমাইশি করে। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভাবতে শুরু করলাম যে হ্যাঁ এক না একদিন তো এন্টারপ্রেনিউর হতে হবে, বাট এন্টারপ্রেনিউর হতে গেলে সবসময় এরকম লোকেরা বলতো যে ক্যাপিটালিস্ট মানে ক্যাপিটাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমার তো যেদিন আমার কাছে ক্যাপিটাল থাকবে আমি এন্টারপ্রেনিউরশিপে ঢুকবো। তো আমি অনেকদিন চাকরি করলাম, করে তারপরে আমি চলে গেলাম দুবাই। দুবাই মিডল ইস্টে থাকলাম। আই সেভ লট অফ মানি। দেন আমি ওখানে গিয়ে রিয়েলাইজ করলাম যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে আমি যতদিন ছিলাম আই হ্যাভ নট গট দ্যাট মাচ অফ এক্সপোজার যেটা আমি হয়তো বিদেশে গিয়ে পেতে পারি। দেন আই মুভ টু জার্মানি, দেন আই হ্যাভ ট্রাভেলড অলমোস্ট 55 কান্ট্রিজ, নাও অলমোস্ট 60 কান্ট্রিজ আই হ্যাভ ট্রাভেলড। যে এক্সপোজারটা আমি ট্রাভেল করে পেয়েছি সেই এক্সপোজারটা আমাকে কেউ দিতে পারেনি। রাইট। And I have seen lot of things, lot of ideas I have got when I have traveled the world. Then I moved to Germany, আর যখন আমি ওদের সাথে থাকলাম আমি রিয়েলাইজ করলাম ওরা আর আমরা একদম ডিফারেন্ট নয়। সো মেজরলি জার্মানসরা আমাদেরই মতন, বাট ইন্ডিয়ানসরা খুব ডিভাইডেড। মানে যেরকম বাঙালিদের মধ্যে ঘটি বাঙাল, ওখানে হয়ে গেছে মাল্লুস, বেঙ্গলিস। তো বেঙ্গলিস তো খুব কমই আমি দেখলাম ওখানে পড়তে যাচ্ছিল, বেশিরভাগ ছিল মাল্লুস আর গুজরাটিস। তো সময় দাঁড়ালে এভরিবডি ইজ ডিভাইডেড অ্যান্ড উই আর নট টুগেদার। আর ওটা জার্মানসরাও বলতো আমাকে, ভাই দিওয়ালি দেখছি দুটো কমিউনিটি আলাদা করে সেলিব্রেট করছে। বাট আই লার্ন লট অফ থিংস ফ্রম দেম অ্যান্ড তখন আমার রিয়েলাইজ হলো, তখন আমার কাছে একটা মূলধন ছিল, মানে ক্যাপিটাল এসে গেছিলো। I was working also in Germany. And then I thought কি I start this business from Germany. জার্মানি থেকে স্টার্ট করবো, কারণ জার্মানিতে আমি এইসব প্রোডাক্টগুলো দেখলাম, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসে জার্মানিতে বিক্রি করবো। আর তারপরে I went to India for a small vacation and I got stuck during the COVID and I was not able to go back. I was not able to go back. My visa expired. And then I started the same business which I thought I will start in Germany in India. তারপরে আমি রিয়েলাইজ করলাম ভগবান ও ডেস্টিনিও এটাই চাইছিল যে আমি ইন্ডিয়াতে এটা শুরু করি। The problem was India problem. It was not a Germany problem. Germany was already solving their problem. So India problem and I started the company in 2019 এর কাছাকাছি। প্রথম বছর খুব একটা ভালো কিছু হয়নি, then but 2020 onwards we have grown exponentially. And currently we are doing around 10 crores per month in revenue. We have been funded by one of the biggest investors in India. We got funded from US, Singapore. And a lot of big investors are in our company. Okay. মানে your life would have been very different COVID যদি না হতো। হ্যাঁ, most probably I would have been working in Germany, maybe working very hard to get the PR in Germany and settling down there. আচ্ছা, আপনি ছোটবেলায় ওই 3 Idiots এর র্যাঞ্চোর মতো ছিলেন, জিনিসপত্র যন্ত্রপাতি খুলে ফেলতেন? একদম কি করতেন? সবকিছু খুলে ফেলতাম, বাবা মা খুব রেগে যেত, রেডিও খুলে ফেলছি একদিন, টিভি খুলে ফেলছি। টিভি? হ্যাঁ, টিভিও খুলে ফেলেছি। তো পুরোনো টিভি, যে আগে তো ওই বড় সিআরটি টিভিগুলো, হ্যাঁ। তো সিআরটি টিভি যখন ইউজ করছে না, তো পাশে পড়ে আছে, অন্য একটা রুমে দিয়ে দিল আর ফ্ল্যাট স্ক্রিন চলে আসলো, তো সিআরটি টিভি খুলে দিলাম, খুলে ভেতরে কি আছে দেখছি। ছোট ছোট টয়েস গুলো খুলে দেখতাম, যে চায়না থেকে যে টয়েস গুলো আসতো আছে, আর ভাবতাম যে আমি অবশ্যই এগুলো কোনো কোনো বানাতে তো পারবই। কিন্তু এরকম র্যান্ডম জিনিসপত্র খুলে ফেললে তো বিপদও হতে পারে। হ্যাঁ, আই থিঙ্ক এখন মেজরলি যখন অ্যাম্বুডুতে ভাবি, অ্যাম্বুডুতে সব থেকে বড় যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে এনপিডি, যেটাকে আমি বলি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আর দ্যাট ইজ ভেরি ভেরি টাফ ফর লট অফ পিপল টু ডু, টু আন্ডারস্ট্যান্ড কি মাল্টিপল জিনিসকে এক জায়গায় অ্যাসেম্বল করে একটা প্রোডাক্ট বানানো অনেক লোকেদের মানে বোঝার বাইরে আমি দেখেছি। সো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ সামথিং উইচ আই অ্যাকচুয়ালি লার্ন এই জিনিসগুলো করে করে। আপনি যদি না ভাঙেন তাহলে আপনি গড়বেন কি করে? রাইট, খুব খুব ইম্পর্টেন্ট, খুব দামি কথা এটা। আচ্ছা, আপনার কোম্পানির নামে আসি, অ্যাম্বুডো। আমার প্রথমবার শুনে মনে হয়েছিল আচ্ছা হ্যাঁ, বাঁশটাও তো টেকনিক্যালি এক ধরনের কাঠ, ওই মাঝখানে উড আছে, ওই কানেক্টেড কিছু একটা হবে, কিন্তু এটা তো তা নয়, এটা তো একটা অন্য ভাষায় কথা। হ্যাঁ, তো এটা একটা মরিটেনিয়ান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আপনাকে বোঝাতে হবে, মরিটেনিয়াটা কোথায়? মরিটেনিয়া হচ্ছে ইস্ট আফ্রিকার একটা কান্ট্রি, একটা ছোট্ট খুব গরিব দেশ, যেখানে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার মধ্যে একটা মরিটেনিয়ান ল্যাঙ্গুয়েজের অ্যাম্বুডো মিনস হচ্ছে আই এম সাস্টেনেবল। ও আচ্ছা, তো এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যখন আমি অ্যাম্বুডো শুরু করবো ভেবেছিলাম জার্মানিতে, তো আমার ওয়ান অফ মাই ল্যাব মেটস ওয়াজ ফ্রম মরিটেনিয়া অ্যান্ড উই টু ডিসাইডেড কি আমরা এই বিজনেসটা করবো। অ্যাম্বুডো নামটা তখন ওই কয়েন করেছিল, বাট ডাউন দ্য লাইন ও নিজের দেশে খুব একটা বেশি যেত না, কেন এমনিতেও একটা ডিপ্রাইভেড একটা গরিব দেশ, তো জার্মানিতে থেকে যেত, তো থেকে গেছিলো আর ও পিএইচডি করতে শুরু করে দিল। তারপরে হি স্টার্টেড ডুইং পিএইচডি বিকজ আই ওয়াজ ডুইং মাস্টার্স। ও মাস্টার্স করে পিএইচডি করতে চলে গেল,
আর আমি ইন্ডিয়াতে এসে ফেসে গেলাম, তো আমি বললাম যে আমি এই নামটাই ইউজ করে নেবো। তো বলে হ্যাঁ হ্যাঁ ইউ ইউজ দ্য নেম, নো প্রবলেম। তো আই স্টার্টেড ইউজিং দ্য নেম অ্যান্ড স্লোলি ইট বিকেম আচ্ছা, আর ইউ স্টিল ইন টাচ উইথ হিম? Yeah, I'm still in touch with him. He's married. He's doing good. I think he has recently shifted to Netherlands. Acha. He's happy in Europe. And he is aware of what you're doing? Yeah, he's very very happy. I recently met him in Barcelona also, আচ্ছা and he's very very happy. Very happy. আচ্ছা, আপনি তো নতুন প্রোডাক্টস ডেভেলপ করেন, এই প্রোডাক্টে যারা কনজিউমার্স তাদের সঙ্গে আপনার ইন্টারাকশন হয়, একদম। তাহলে মানুষের মধ্যে বাঁশের তৈরি জিনিস নিয়ে সব থেকে বড় মিসকনসেপশনটা আপনি কি দেখেছেন? ওই মানে মেজরলি লোকেরা ভাবে ইটস অ্যান হ্যান্ডিক্রাফট আইটেম, মানে এখান থেকে হস্তশিল্পরই জিনিসপত্র বানানো যাবে, স্কেলেবল প্রোডাক্ট বানানো যায় না। তো স্কেল আমরা যখন আমাদের অলমোস্ট 800-এর কাছাকাছি ফার্মার্স আর আর্টিশিয়ানসরা রয়েছে, যখন আমরা একদম 2019-এ যখন ওদের কাছে রিচ আউট করেছিলাম, ওরা হ্যান্ডিক্রাফটসই বানাতো। হোয়াট উই ডিড, উই গেভ দেম মেশিনস, হাইলি অ্যাডভান্স মেশিন, যেগুলো চায়নাতে ইউজ হতো তখন, অ্যান্ড উই রেপ্লিকেটেড দ্য সেম মেশিন। তো চায়না একটা স্পেসিফিক ব্যাম্বুকে পুশ করে, যেটার নাম হচ্ছে মোজো। আর আমাদের দেশে মোজোর লেভেলেরই একটা ব্যাম্বু হচ্ছে তুলরা, যেটাকে আমি বেঙ্গল ব্যাম্বু বলছি। চায়না যত মেশিনস বানাতো, ওদের যে ব্লেডসগুলো ছিল ওগুলো মোজোর সাথেই কাজ করতো। আমরা এখানে ইনোভেট করে কি করলাম, আমরা আমাদের মতন মেশিন বানালাম যেগুলো আমাদের ব্যাম্বুর সাথে কাজ করতো। সো চায়না ওয়াজ পুশিং দেয়ার প্রোপাগান্ডা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কি মোজো ইজ দ্য বেস্ট। বাট হোয়াট উই ডিড, উই স্টপ চায়নার এই পুশটা অ্যান্ড উই স্টার্টেড পুশিং আওয়ার বেঙ্গল ব্যাম্বু, উইচ ইজ তুলরা ব্যাম্বু। মানে আপনি বলছেন দুটো বাঁশের মধ্যে এতটা তফাৎ আছে যে মেশিনারিও আলাদা লাগে? তো মোজো ব্যাম্বু একটু সফট হয়, আচ্ছা, আর তুলরা ব্যাম্বু ইন্ডিয়ান বেঙ্গল ব্যাম্বু বা ইন্ডিয়ান ব্যাম্বু ইজ লিটল হার্ড, মানে একটু বেশি হার্ড হয়। তো তার জন্য ব্লেডস হ্যাজ টু বি চেঞ্জ, লট অফ ম্যাথস, লট অফ কম্পিটিশন চেঞ্জেস। আই হ্যাভ টু ডু দিস, আমাদের বাঁশটা খুব শক্ত, প্লিজ কন্টিনিউ। তো লোকেদের মেজরলি মনে হয় যে টুথব্রাশ কি করে আপনি বানিয়ে নিলেন, ইয়া টিস্যুস কি করে বানিয়ে নিলেন, ইয়া জামা কাপড় কি করে বানিয়ে নিলেন। দ্যাট ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন দে হ্যাভ। তো বাট ব্যাম্বু হ্যাজ সো মেনি ইউটিলিটি, লাইক সো মেনি ইউজড কেসেস অফ ব্যাম্বু, যে মানে আনইমাজিনেবল, মানে হাউ মেনি থিংস ইউ ক্যান ডু উইথ ব্যাম্বু। আচ্ছা, বাঙালির ব্যবসা করা নিয়ে তো অনেক প্রেজুডিসেস, অনেক রকম কথাবার্তা, বাঙালির দ্বারা নাকি ব্যবসা হয় না ইত্যাদি ইত্যাদি। যদি বা লোকে ব্যবসা করে, একটা কথা অনেকের মুখে আমি শুনেছি, সেটা হচ্ছে যে না না পার্টনারশিপে ব্যবসা করবো না, পার্টনারশিপে ব্যবসা টেকে না। বাট দেন তোমার যে ব্যবসাটা, ইউ আর নট দি ওনলি পার্সন, ইনফ্যাক্ট ইউ হ্যাভ কো-ফাউন্ডার্স, রাইট? তো এবার হাউ ডিড দে কাম অন বোর্ড? তোমরা একসঙ্গে এই ব্যবসাটা কিভাবে শুরু করলে? হাউ ডিড দ্যাট হ্যাপেন? সো একটা জিনিস যেটা আমি চাকরি করেও শিখেছি ইন দ্য মাল্টিন্যাশনাল, most important thing that you need to understand is how to delegate your work. You cannot do everything. Right. You are not like my expertise will be in strategy, growth, or new product development, যেটা আমি বললাম, or research and এই development. প্রতিটা জিনিস মাইক্রো ম্যানেজ করতে গেলে it just becomes a nightmare. আমি যেটা দেখেছি মোস্ট অফ দ্য বেঙ্গলি বিজনেস হাউসে, ছোট ব্যবসা যারা শুরু করে তারা সবকিছু নিজে করবো, লজিস্টিকও দেখবো, ফাইন্যান্সও দেখবো, আর আলটিমেটলি কিছুই সবকিছু করতে পারে, জমা খিচুড়ি করে সব শেষ। অ্যান্ড আরেকটা হচ্ছে কোম্পানির ওনারশিপ, যে ইকুইটি ইয়া দিতে চাইবো না। ইকুইটি ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক মানে ইকুইটি দিয়ে ইউ ক্যান রেজ ফান্ডস অ্যান্ড ইউ ক্যান ডু ওয়ান্ডার্স ইন টার্মস অফ গ্রোথ। তো যখন আমি শুরু করি, আমি জানতাম যে আমি ফাইন্যান্সে নট গুড, বিকজ আই ওয়াজ আউটসাইড ইন্ডিয়া, আই ডোন্ট নো অ্যাবাউট জিএসটি। তখন আমি যখন ছেড়েছি ইন্ডিয়া, তখন জিএসটি শুরু হয়নি। আমি যখন আই কেম ব্যাক, জিএসটি শুরু হয়েছে। সো ইট ওয়াজ ভেরি নিউ ফর মি। সো আই নিডেড আ ফাইন্যান্স গাই যে জিএসটি, কমপ্লায়েন্স, ইনকাম ট্যাক্স এগুলো ভালো করে বুঝবে। আর আমি হেডেকি নেবো না, আমার কাজ হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমার কাজ হচ্ছে স্ট্র্যাটেজি, আমি ওটাতেই ফোকাস করবো, তুমি ফাইন্যান্স দেখে। সেলস ইজ সামথিং উইচ সর অফ ওয়ান অফ মাই কো-ফাউন্ডার স্টার্টেড টেকিং আপ। তো সেলসে কি আমি সারাক্ষণ এখন ফোনে কথা বলতে পারবো না, বিকজ আই হ্যাভ টু মিট ইনভেস্টার্স, আই হ্যাভ টু পিচ দ্য ইনভেস্টার্স, আই হ্যাভ টু রেজ ফান্ডস। তো সর অফ টুক কেয়ার অফ দ্য সেলস পার্ট। সো এরমভাবে কাজটা ইনিশিয়ালি ডিস্ট্রিবিউট করা হলো। অ্যান্ড ডাউন দ্য লাইন when their work started so much কি ওদের এত বেশি কাজ বেড়ে গেল, they started delegating and having more people under them. কিন্তু চারজন কো-ফাউন্ডার মানে তো ইউর 4 ডিফারেন্ট পিপল। তিনজন কো-ফাউন্ডার, ওকে। এবার এটা ধরো, ইফ ইউ হার্ড দ্য মিউজিক অফ এলটন জন একবার বলেছিল, যে আমি ইন্টারভিউতে শুনেছিলাম, উনি বলছেন যে দেখো আমার পক্ষে কাজটা কম্পেয়ার টু আ রক ব্যান্ড ইটস মাচ ইজিয়ার, বিকজ আই এম আ মিউজিশিয়ান, আর আমার সঙ্গে কয়েকজন বাজায়, আমি যদি তাদের বলি এটা বাজিও না ওটা বাজাও, তারা তাই করবে। কিন্তু একটা রক ব্যান্ডের ক্ষেত্রে 4টে মেম্বার, সো
each member is 25% of one successful entity আর সেখানে everybody has equal say সেখানে if the bassist says nah this is not working let's do that and the guitarist says না না এটা হবে না so then that becomes a fight এবার in case of a business if you have 3 co-founders it's 3 completely different ways of thinking Yes, how do you manage that but on the strategy part we are always on the same page. Can the strategy came from me? Somebody has to lead, of course. So we on the strategical part we always decide ki ek bochore ki hobe next ek bochore step ki hobe. We don't deviate from what we have planned. So এরকম না যে কেউ উঠে এসে বলবে যে যেরকম we have like governments have plans for like 5 years, 4 years. We have plans for 2 years, 3 years, 5 years down the line what we want to do. And we don't deviate from the plans. যে হ্যাঁ of course মনোমালিন্য তো হতেই পারে. There will be issues. But again, plan যেহেতু আমাদের করা থাকে, so we don't deviate from the, never deviate from the plans. Never, ever. And it's all maths. Like, if you know how much inventory you need, if you know your targets properly, how much you want to achieve this year, তো আর কোন product launch হবে, কোন SKU add হবে, I don't think it's a very easy process. Like, you know, you just follow the plan and everything falls. But when you discuss যে okay what we are doing for the next let's say 2 years এরকম কখনো হয়নি যে there's been a serious disagreement with regards to the vision Yes. So many times, the product that we want to launch in the market. Sometimes what we check, আমরা কি চেক করি কি সত্যি কি প্রোডাক্টটা স্কেলেবল কিনা, সত্যি কি লোকের এটা কিনবে কিনা। ফর এক্সাম্পল যখন আমরা ব্যাম্বু টিস্যুস লঞ্চ করছি, সো হাউ ডু ইউ চেক দ্য ট্র্যাকশন কি একটা প্রোডাক্ট আমি মার্কেটে আনবো ওটা ট্র্যাকশন আছে কিনা। তো আমার ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার বলছে না টিস্যু চলবে না, টিস্যু হোয়াইট টিস্যু ইউজ করবে। কেন কি ব্যাম্বু টিস্যু দাম বেশি, হয়তো দাম কেন এই টিস্যু লোকেরা না দাম দেখেই কেনে, কেউ অত ভাবে না যে হোয়াইট কি ব্রাউন টিস্যু, দাম দেখলো কম কিনে দিল। বাট অ্যাগেন আমরা যেটা পুশ করতে চাইছিলাম সাস্টেনেবিলিটি অ্যাঙ্গেল, কি white tissue is tree, brown bamboo tissue is more sustainable. And somewhere down the line ওই যে টাইমটা আপনাকে যে লোকেদের যে এডুকেট করতে হয় যে why you should use bamboo tissue, that time has to be taken care of. তো ওখানে ডিসএগ্রিমেন্ট হতো যে এত সময় কি দেওয়া যাবে, এত টাকা কি স্পেন্ড করা যাবে অন মার্কেটিং স্পেন্ডস। বাট somewhere down the line we were very successful in achieving that. But হ্যাঁ আনসাকসেসফুল প্রোডাক্ট তো আছে, আমরা এরকম অনেক প্রোডাক্ট বানিয়েছি যেগুলো চলেই মার্কেটে, ট্র্যাকশন পাইনি। আবার এমনও প্রোডাক্ট আছে যেগুলো এত চলেছে যেগুলো আমরা অ্যান্টিসিপেটই করি। তো আপনাদের যখন এই ডিসকাশন গুলো হয় আর দের এনি আনরিটেন রুলস অর লাইনস ইউ ডোন্ট ক্রস? এরকম তো কিছু নেই, বাট ইয়েস মানে ইউজুয়ালি এগ্রি টু দ্য সাস্টেনেবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো যেখানে আমরা সাস্টেনেবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট দেখি আর স্কেল দেখি, স্কেল ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট স্কেল ইউ ক্যানট কল ইট আ স্টার্টআপ, রাইট? আচ্ছা, এই কথাটা আপনি বারবার ব্যবহার করছেন স্কেলেবিলিটি। খুব সহজ ভাষায় যদি একজন লে পার্সনকে বোঝাতে হয় যে স্কেলেবল মানে কি, তাহলে আপনি স্কেলেবল মানে হচ্ছে যে আমি একটু পারফেক্ট এক্সাম্পল আমাদের বিজনেসে দিচ্ছি। আপনি একটা আর্টিশিয়ানের কাছে গেলেন, আর্টিশিয়ানকে বললেন আমাকে এতগুলো ল্যাম্পশেড চালিয়ে দাও। আর্টিশিয়ানটা কটা ল্যাম্পশেড বানাতে পারবে দিনে? 50টা, 100টা। আমি ওটাই একটা মেশিনকে দিয়ে করালাম, সে আমাকে 1000টা, 10,000, আমি আরো মেশিন বসিয়ে দিলাম, 10,000, 15,000, 20,000 করে দিলাম। দিস ইজ স্কেল, দিস ইজ পারফেক্ট স্কেল। মানে এই জায়গায় আমি বুঝতে পারলাম যে আই ক্যান মেক মোর, আই ক্যান সেল মোর, অ্যান্ড দ্য মোর আই প্রডিউস দ্য মোর অ্যাফোর্ডেবল আই ক্যান মেক ইট, অ্যান্ড আই ক্যান মেক ইট মোর অ্যাফোর্ডেবল ফর দ্য পিপল। সো টিস্যুর ক্ষেত্রে কি হয়েছে, there was a time when white tissue prices, bamboo tissue prices was very high than white tissue. The more we started producing, the prices goes down, because when we are buying the raw materials, we negotiate with the supplier লোক। আচ্ছা, এখানে আমি একটা খুব খুব পাতি একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিই, যেটাকে ইকোনমি অফ স্কেল বলা হয়। এটা আমি আমার পাড়ার মুদির দোকানে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে এই জিনিসটা বেচছেন এতটা দামে, আমি যদি এটাই মিউনিসিপ্যাল মার্কেটে যাই, সেখানে যে মুদির দোকান আছে বিরাট বড়, তারা তো এর থেকে কম দামে দেয়, তারা কি করে দেয়? সে আমার একটা খুব সহজ জিনিস বুঝিয়েছিল, বলেছিল ভাইয়া जब हमारे पास डिस्ट्रीब्यूटर आएगा वो बोलेगा देखो ये प्रोडक्ट है, इसका इतना दाम है, इतना मार्जिन है, मेरे से तुम 10 लोगे तो इतना रुपया, 20 लोगे तो इतना रुपया, 50 लोगे तो इतना रुपया। আপনি যে বড় মুদিখানার দোকানের কথা বলছেন, ওর কাছে যখন ডিস্ট্রিবিউটর যাবে, ও ডিস্ট্রিবিউটরকে বলবে যে আচ্ছা আমি যদি 1 গাড়ি মাল নিই তাহলে তুমি কত দামে আমায় দেবে। তো এই যে আপনি একটা বিরাট পরিমাণ একটা র মেটেরিয়াল কিনছেন, ওই যে আপনি অতটা কিনছেন বাই ভার্চু অফ দ্যাট যে আপনার সাপ্লায়ার,
তাকে আপনি বলতে পারেন যে আমার এতটা দাম কমাও, তাই তো? একদম একদম রাইট। আচ্ছা, দের আর সাম মার্কেটিং বাজওয়ার্ডস যেগুলো মানে শুনলেই একটু সন্দেহ হয় আর কি। আজকাল যেমন সবকিছুর সঙ্গেই এআই লেবেলটা লাগিয়ে দেওয়ার একটা ইয়ে হয়ে গেছে, সেরকম 1-2 বছর আগেও দ্য ওয়ার্ড স্টার্ট আপ উইড হিয়ার উইথ এভরিথিং, অমুক স্টার্ট আপ, তমুক স্টার্ট আপ, ক্লাউড কিচেন স্টার্ট আপ। হ্যাঁ, তো মানে এই স্টার্ট আপ বলতে মানে কি বলবো, এই কথাটাকে একটু আর উই ইউজিং ইট এ বিট টু Yeah. লিবারালি অর আ বিট টু লাইটলি? Yes, yes. এটা আমি ফিল করেছি যে নর্মাল কেউ ঠেলা লাগিয়ে দিচ্ছে তাকেও স্টার্ট আপ বলে দিচ্ছে, কেউ স্যার কিছু করছে সেও স্টার্ট আপ বলে দিচ্ছে। আমার তাহলে একটা মানে কেউ একটা নতুন দোকান শুরু করলো, তার সঙ্গে একটা স্টার্ট আপের পার্থক্যটা কোথায়? প্রচুর পার্থক্য। স্টার্ট আপ হ্যাজ টু বি, আমার মনে হয় দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ইনোভেশন অ্যান্ড স্কেল। ইনোভেশন যদি না থাকে, ওই সেম যদি ঘিসাপিটা জিনিসই করছি আমরা, দেন ইটস নট আ স্টার্ট আপ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমি তো বিশ্বাস করি না। আর বেঙ্গল থেকে স্পেসিফিক্যালি আমি বেঙ্গল থেকে দেখছি, বেঙ্গল থেকে অনেক বিজনেসেস আসছে যারা সেই ঘিসাপিটা পুরোনো বিজনেসগুলোকে পুশ করার চেষ্টা করছে। বাট হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্যাট? There is no problem, but I think when you see the startups coming out of Bangalore, you see the startup coming outside India, like US or Europe, you see they are really focused on innovation. They are trying to change, they're trying to solve problems, the real problem statements. For example, আমি একটা startup বলছি জার্মানিতে আছে, এটা ইন্ডিয়াতেও হয়তো করতে পারে, people can try. So maybe when you have traveled Europe, there are private companies who are managing toilets. হ্যাঁ, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আমি দেখিনি ওই লেভেলে, সুলভ। হ্যাঁ, বাট ইটস ভেরি ডার্টি। সো আই হ্যাভ সিন ইন জার্মান টয়লেটস দে হ্যাভ না, জার্মান টয়লেটস আর মানে ইউরোপিয়ান টয়লেটস আমি দেখেছি, অ্যাবসলিউটলি দের আর হোল আদার লেভেল। সো ইফ ইউ সি রেলওয়ে স্টেশনসে, ইভেন আমাদের এয়ারপোর্টেরও টয়লেট, আই হ্যাভ সিন ওমেন ইউজিং পিসেফের ওই স্প্রে, এত নোংরা। Why don't you give it to a company who can manage all these things? I've seen vending machines inside the toilets. Like people came out, they're having coffee. মানে টয়লেট এত সুন্দর যে ওখানে কি আপনি শুয়ে পড়বেন আর বিছানাতে এরকম। ইনফ্যাক্ট আমি ডিজাইনস দেখেছি যেখানে মানে কমরটা তো দেওয়ালের এগেনস্টে ফিক্স করা, Yeah. একবার ইউজ করা হয়ে গেলে যখন যে ছিল সে বেরিয়ে যাচ্ছে, পুরো জিনিসটা এরকম ভাবে রোটেট করে যায়, yes. আর দেওয়ালের পেছনে দের ইজ আ মেকানিজম ফর অলমোস্ট স্টিম ক্লিনিং দ্য টয়লেট। Absolutely. So this is a big problem for women also. Like lot of women face dirty toilets এর জন্য তাদের UTI issues. Yes. This is a big problem. Why you are not solving this problem? আবার সেই ঘুরে ফিরে ওই চপ, রোল, মোমো। I'm not against all these things, but ঠিক আছে করছো করো, but there are real issues in India. Pollution is a big issue. Like AQI is going high up. Did you see any startup coming out of Calcutta making air Addressing. purifiers? We used to be so intelligent. Like আমাদের এখান থেকে বেস্ট ইঞ্জিনিয়ার্স বেরোতো। মানে তুমি বলছো যে একটা স্টার্টআপ শুরু করতে চাইলে দ্য ফার্স্ট স্টেপ শুড বি টু আইডেন্টিফাই আ গ্যাপ অর আ ডিমান্ড। Yes, identify a problem. The main thing is কি আপনি একটা প্রবলেম খুঁজুন, আর প্রবলেমের সলিউশন খোঁজারও আমি একটা খুব ভালো আইডিয়া দিচ্ছি। You should travel a lot. You see a lot of problems এর solutions আপনি বাইরের দেশে, হ্যাঁ। বিকজ আমরা না খুব chaotic একটা সোসাইটিতে রয়েছি। ইন্ডিয়া ইজ আ ভেরি chaotic সোসাইটি। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি। আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন পড়াশোনা করছি, এই যে এখন আশেপাশে আওয়াজ পাচ্ছেন, আমরা কোথাও না কোনো ফোকাস করতে পারি না, ইন্ডিয়ান্স আর স্পেসিফিক্যালি। আমরা যখন বাইরের দেশে যাই, আমাদের 9 নক্ষত্র সব খুলে যায়। অ্যান্ড উই সি লট অফ প্রবলেমস ইন ইন্ডিয়া সলভড বাই পিপল আউটসাইড ইন্ডিয়া। অ্যান্ড it's not bad to copy. If we can replicate and we can implement it in India and try to solve Indian problems, এর থেকে ভালো জিনিস হতে পারে না। And they will start making money. আমি আবার আমার পার্সোনাল লাইফ থেকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, মানে এসব হচ্ছে সুইগি জোম্যাটো আসার অনেক আগে, যখন লোকের কাছে অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টের মেনু উইথ নাম্বার ইত্যাদি টেক অ্যাওয়ে মেনুগুলো থাকতো। এবার আমার বাড়িতেও থাকতো কয়েকটা, কিন্তু যা হয় আর কি, কোথাও একটা আছে এই তন্দুরি চিকেনের খাবো, ওই ইয়ের মেনু কার্ডটা কোথায় রাখলি রে বলে এবার খোঁজা শুরু হলো আর কি। আমি আমার একজন বন্ধুর বাড়িতে গেছিলাম, সেদিন রাত্রিরে আমি থাকবো, ডিনার অর্ডার করা হবে। সে একটা ফোল্ডার বার করে বললো কি খাবি দেখে নে। আমি দেখে নে মানে, আমি খুলে দেখি সেই ফোল্ডারের ভেতরে পারফেক্টলি নিটলি অর্গানাইজ করা আছে
25টা না 30টা রেস্টুরেন্টের জাস্ট টেক আউট মেনু, একটার পর একটা, মানে আরে সাবাস, এটা তো হেভি সিস্টেম, এটা করলে তো অনেক বেশি অর্গানাইজ থাকা যাবে। সো দিস মানে when you travel I think something like this happens. Yes. Lot of things, lot of problems you will see. And Swiggy Zomato কথা বললেন, Swiggy Zomato like startups are only successful in third world countries. If you go to Germany, এরকম services নেই 10 minutes deliveries. And it is because of the gig workers in India, cheap labor, চিপ লেবার। যাদেরকে মারাত্মকভাবে শোষণ করা হয়। You will find them in Thailand, you will find them in Singapore, but if you go to Europe, it's very different. The cost of labor is very It's high. very high. Only because of the gig workers. And what is happening? Swiggy, Zomato, what Blinkit and all this Instamart, what QuickCom is doing, they're basically closing down the Kirana stores. Yes. So still, it is very. I mean, I'm not sure whether this is really a great idea. Whether you are actually taking away jobs from the Kirana stores and giving it to people. Basically, it's a delivery economy ho jache aar kichu. So India also need to innovate. Like I'm coming from Germany, I've seen people are innovating in a very different way. Then again comes down ki adu school research and development auto kharcha hocche. People are really serious. People want to just make money and go. আচ্ছা, তবে আমার দিস ইজ সিলি কোয়েশ্চেন, এই যে আমাদের এই 10 মিনিটস গ্রোসারিজের যে অভ্যেসটা এখন হয়ে গেছে, মানে আমাদের অনেকের অভ্যেসে দাঁড়িয়ে গেছে এটা, এগুলো যেখানে নেই সেখানে পিপল স্টিল লিভ ইন দি ওল্ড ওয়ে, মানে দোকানে যাও গিয়ে নিয়ে এসো। Yes. And they're very happy. So I was in Barcelona last month, and ওখানেও কিন্তু এরকম ডেলিভারি অ্যাপস আছে, 10-minute ডেলিভারি অ্যাপস নেই। So I asked one of my friend who is a local guy ki why are you not using these types of apps? বলছে I want to feel the product. I want to go and feel the product. Right. And what has happened এইসব জিনিসের জন্য we have stopped socializing. হ্যাঁ, We are now not going to the stores. We are not meeting people. We are not like India is now getting more depressed. And down the line আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবে। এখন কি হচ্ছে, ঘরেই তো সব পেয়ে যাচ্ছি। People don't want to interact আজকালকার দিনে। আমি কাউকে বলছি যাও ফোনে কথা বলো, আমি চ্যাট করবো, চ্যাট টেক্সটিং, দে গোয়িং টুয়ার্ডস ইট। আমাদের কি হতো, কিছু বলে আর ফোন করে বলে দে, আর এখন হচ্ছে না। দেয়ার পিপল আর গোয়িং ইন এ ডিফারেন্ট পাথওয়ে অ্যাবসলিউটলি। আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, ওই অ্যাম্বিয়েন্স ফিল করা, ওগুলো কোথায় হারিয়ে যাচ্ছে আমার এরকম মনে হচ্ছে। এই আমাদের আগের জেনারেশন যারা নিয়মিত বাজার করতো, বাজারে যেত, দ্যাট ওয়াজ অলসো মানে সোশ্যালাইজিং এর একটা পার্ট ছিল। কারণ আমি যখন, এখন আর অতটা যাওয়া হয় না, কিন্তু যখনই বাজারে যাই দের উইল বি র্যান্ডম শপকিপার্স যারা ওখানে আছে, আরে দাদা বাড়িতে সব ভালো তো, আচ্ছা মেসোমশাই কেমন আছেন, খুব রোগা হয়ে গেছেন, মানে পিপল ফলো, দে রিমেম্বার যে আচ্ছা এর বাবার অনেক বয়স হয়েছে, ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু দিস ইটস আ লিটল বিট অফ ওল্ড ওয়ার্ল্ড চার্ম। তবে এই জিনিসটা ডেলিভারি অ্যাপস হলে absolutely it's just completely but I'm not gone. Sure about what will be happening to the delivery apps also, because আপনি যদি recently news এসছে যে they are making huge losses and at what stake, kirana stores গুলো বন্ধ হচ্ছে। So somewhere down the line it will again come back. আমার মনে হয় kirana stores will again come back. People will again start socializing. It is happening in Europe also. Europe এগুলো হয়ে গেছে, ফুড পান্ডা ইউরোপেও ছিল, উবার ইটস ইউরোপেও ছিল, and again Europeans are coming back to old age dating, old age socializing. মানে everything is coming back, even dating. If you see Tinder or Bumble, what is happening? Like right swipe, left swipe, what is this? Like how can you judge a person just by looking his profile or face? Absolutely. Right. আচ্ছা, এবারে the most important part about starting a startup, getting an investor. ঠিক আছে, if you think back to the time when you approached your first investor, ঠিক আছে, আপনি কি ভেবেছিলেন? মানে আপনার মনে কি প্রচুর ভয় ছিল, মানে শার্ক ট্যাঙ্কের মতো একটা মাল হবে, ভয়ঙ্কর একটা, মানে আইল মেক ইউ অ্যান অফার ইউ কান্ট রিফিউজ, এই জাতীয় একটা কিছু বলবে, এরকম কিছু ভেবেছিলেন? তো আমার স্টোরিটা খুব ডিফারেন্ট। মানে আমরা যখন ইনভেস্টরের কাছে রিচ করব, আমি তো প্রথমে জানতামই না ইনভেস্টরকে কেউ রিচ আউট করতে। না, আমাদের তো ওরকম নেটওয়ার্কও ছিল না, আর আমরা জানতামও না, কেউই জানে না অ্যাকচুয়ালি। না, বাট আমি দেখেছি এরকম অনেক লোক আছে যারা মানে ব্যাঙ্গালোর সাইডে, লাইক দে হ্যাভ লট অফ এক্সপোজার। কলকাতাতে তখন আমরা অলরেডি 7 crores করছি ARR, মানে বছরে আমরা 7 কোটি টাকার ব্যবসা করেছি। আচ্ছা, আর যে বছরে আমরা যাচ্ছি ইনভেস্টমেন্ট তুলতে, ওই বছর আমরা 22 কোটি টাকা করবো রেভিনিউ ইন ARR লেভেলে, and that's all without outside investment. Without, it was absolutely bootstrapped. তো আমাকে অনেক ইনভেস্টররা এটাও বলেছে, ইউ টেক মানি when you don't need money. You don't take money when you need money, because মানে এই লজিকটা কি?
লজিকটা হচ্ছে কি, দেখবেন স্টার্ট আপে একটা কথা খুব আসে যে মানি ইন দ্য ব্যাংক কত আছে, কত টাকার আছে অ্যাকাউন্টে পড়ে। তো আপনি যদি ডেসপারেশনে ফান্ড রেজ করতে যান না, ইনভেস্টাররা ভাবে যে এ বিজনেস সার্ভাইভ করতে পারবে না। ওই বিজনেসে ওরা টাকা দেয় যে বিজনেস নিজে থেকে সার্ভাইভ করতে পারে। আচ্ছা, সো আপনি যদি নিজে থেকেই সার্ভাইভ না করতে পারেন, তো ইনভেস্টাররা কখনো কখনো খুব পুশও করে, দেরি করে টাকা দিতে, দেখে নিজে থেকেই সার্ভাইভ করতে পারে। তো আমাদের তো অলরেডি উই ইবিটা পজিটিভ, প্রফিটেবল ছিলাম আমরা, তো আমাদের ক্ষেত্রে খুব একটা ইস্যু হয়নি। বাট আই হ্যাভ সিন লট অফ স্টার্টআপস, ওরা রেস করতে যায় ওই সময় যখন অলরেডি মানি ইন দ্য ব্যাংক হয়তো 3 মাসের পড়ে আছে, 3 মাসের স্যালারি পড়ে আছে এমপ্লয়িজের দেওয়ার মতন, ইয়া 6 মাসের স্যালারি পড়ে আছে, তখন ওরা রেস করতে যাচ্ছে যে এরপর আর আমি পিঠ ঠেকে গেছে আর আমি টানতে পারছি না। মানে পরীক্ষার হলে চিটিং করার একটা বেসিক নিয়ম, যে কিচ্ছু জানে না, যে কিছুই জানে না তাকে বলো না, যে কিছুটা জানে তাকে বলতে পারো। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, তো আমরা একটা নর্মাল একটা কনফারেন্সে গেছিলাম, তো ওখানে আমরা এরকম একজনের সাথে দেখা হয়েছে, আমাদের মেন্টর, উনি অ্যাডভাইজার অ্যাকচুয়ালি। তো উনি আমাদের বলছে যে কত টাকা রেভিনিউ করেছো, আমি মজায় করে বললাম 7 crores করেছি। অগ্নি তুমি ফান্ড রেজ করেছো? ফান্ড রেজ কি করে স্যার জানি না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা আই ব্যাংকারের সাথে দেখা করা হবে। আচ্ছা, আই ব্যাংকার মানে তো আমরা বলে বাবা কি বড় ব্যাপার। আই ব্যাংকার মানে ইনভেস্টমেন্ট ব্যাংকার, হ্যাঁ। তা আমিও শুনেছিলাম আই ব্যাংকার নাকি 1 কোটি টাকা 2 কোটি টাকা স্যালারি পায়, আইএম থেকে বেরোয়, ওরকম কিছু হবে। বাট when I met them, they were like us only, making fancy presentations, financial models করে দিল আমাদের জন্য। অ্যান্ড দেন উই ক্র্যাকড কি এটাই করতে হবে। তো ফার্স্ট ফান্ড রেজে আই ব্যাংকার আমাদের হেল্প করেছিল, সেকেন্ড ফান্ড রেজে আই ব্যাংকার লাগেইনি, আমি নিজেই আই ব্যাংকার হয়ে গেছিলাম। সো আমার মনে হয় নামতে হবে ওই জায়গাটায়, বুঝতে পারলেন? আই পেজ টু 40 ইনভেস্টার্স, অলমোস্ট 50 ইনভেস্টার্স হ্যাভ পেজড। তার মধ্যে 3টে ইনভেস্টার রেডি ছিল টাকা দেওয়ার জন্য। তার মধ্যে একজন জেরোদা ছিল, উপায় সোশ্যাল ভেঞ্চার ছিল, দে আর ফ্রম US। অ্যান্ড দেন ফার্স্ট রাউন্ড উই রেজড $1 million. $1 million? Yeah, first round we raised, and now recently we have raised $4 million. $4 million টা পুরোপুরি আমি করেছি, একটা আই ব্যাংকার ছিল, বাট পুরোপুরি ওটা আমরাই নিজেরাই ফিনান্সিয়াল মডেল সব বানিয়ে নিয়েছিলাম। যখন আমি পিচ করছিলাম শুরুর দিকে, ইট ওয়াজ মোর লাইক আ প্রেজেন্টেশন, যেরকম আপনি স্কুল কলেজে দিচ্ছেন, ইট ওয়াজ মোর লাইক প্রেজেন্টেশন। কিছু কিছু জিনিস আপনাকে ইন টার্মস অফ নাম্বারস আপনার সবসময় মুখস্থ থাকে, যেমন যে রেভিনিউ, ইবিটা, প্যাট, এই জিনিসগুলো জীবের ডগাতে যেন থাকে, যে ইনভেস্টার জিজ্ঞেস করলে ঠাট্টা করে বলে দেবে। আরেকটা জিনিস ওরা দেখে যে ফাউন্ডারের স্টোরি টেলিং ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইচ উইল টেক ইউ টু দ্য IPO। কেন লোকেরা, ইন্ডিয়ান ইনভেস্টাররা না একটু সেন্টিমেন্টাল হয়। স্টোরি মানে তার লাইফ স্টোরি, লাইক পার্সোনাল স্টোরি, হাউ হি বিল্ড দ্য বিজনেস, বুঝতে পারছেন? তো আপনি যখন লেন্সকার্ট দেখলেন, লেন্সকার্টে যখন IPO আসলো, পুরো পিয়ুষ বনসালের কিন্তু স্টোরি টেলিং চলছিল। যখন এই রিসেন্টলি আপনার আরবান কোম্পানি যখন পুরো আরবান কোম্পানি এরা এই স্টোরি টেলিং ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টোরি টেলিং ইজ সামথিং উইচ উই বেঙ্গলিজ এক্সেল। হ্যাঁ, অফকোর্স। বাট এন্টারপ্রেনিয়রশিপের সাথে যদি স্টোরি টেলিংটাকে একদম যদি লিঙ্ক করে দেওয়া যায়, ইটস গোয়িং টু ডু ওয়ান্ডার্স ফর ইউ। আচ্ছা, তুমি যখন শুরু করেছিলে, হাউ ওল্ড ওয়ার ইউ? When I started, I was 32. আচ্ছা, সো ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স সো ফার, একটা স্টার্টআপ শুরু আইডিয়ালি কি বয়সে ভাবা উচিত যে আমি এটা করব? না, ইট ডিপেন্ডস অন লট অফ থিংস। এক্সপোজার একটা ব্যাপার, ঠিক আছে। আমার মনে হয় একবার চাকরি করা উচিত, বিকজ আই হ্যাভ সিন লট অফ পিপল স্টার্টিং স্টার্টআপস একদম IIT থেকে বেরিয়ে। আই নো লট অফ IITians জাস্ট IIT থেকে বেরিয়ে স্টার্টআপ শুরু করে দিয়েছে। ওদের কাছে একটা সিস্টেমে না কাজ করার যে প্রবলেমসগুলো, তখন ওদের ইনকুবেশন, মেন্টরশিপ, এইসব জিনিস দরকার লাগে। আমার মনে হয় 1 থেকে 2 বছর একটা জায়গাতে চাকরি করো, সিস্টেমস বোঝো, অ্যান্ড ডোন্ট ওয়ার্ক ফর এ ভেরি বিগ কোম্পানি। অফকোর্স ইউ ক্যান ওয়ার্ক লাইক if you're working in a company like Infosys or EY or Deloitte, the major problem is you are a part of a very big system, and ওই বড় সিস্টেমের একটা ছোট্ট জায়গায় আপনি কাজ করছেন। You don't know how the invoicing happens, who is doing the sales. You're just a part of a project. কে প্রজেক্টটা তুলছে, কে প্রজেক্টটা এক্সিকিউট করছে। For most people you work with, you never meet them in your life. Absolutely. মানে আমি যে 20-22 বছর চাকরি করেছি, প্রত্যেক মাসে ফাইন্যান্সের কাছ থেকে আমার একটা মেল আসতো। আমার এখনো লোকটার নাম মনে আছে। আমার I remember looking at his surname and then thinking, আচ্ছা, he must be Marathi. I've never met him in my life, which is very true for big companies. তবে তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে একটা চাকরি কয়েক বছর করলে the basic structure and the discipline, how an office functions, what are the
পজিশনস দ্যাট আর নিডেড, কে কিভাবে কাজটা হয়, এইটা বোঝা You দরকার। have worked in companies, you know how posh is important. হুম I have seen founders who don't care about posh. Who sort of because they have directly started company after they have passed out. So they don't know how serious posh is, how serious a whistleblower policy is. আমরা পলিসি এগুলো তো দেন হোয়াট দে ডু, তখন ওরা ইনকুবেশনে চলে যায়, মেন্টরশিপে চলে যায়, আর ওই জায়গাটা হাউ টু ম্যানেজ পিপল, হাউ টু ক্রিয়েট এসওপিস, এগুলো ওরা বুঝতে পারে না। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চাকরি 1 থেকে 2 বছর করুন, অ্যান্ড দেন ইফ ইউর মোটো ইজ টু স্টার্ট আ বিজনেস, দেন জাম্প ইনটু দ্য বিজনেস। অ্যান্ড আরেকটা করা উচিত, একটা ছোট কোম্পানিতে কাজ করা উচিত, ছোটখাটো একটা কোম্পানি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য সিস্টেম ওয়ার্ক, স্পেশালি যদি মারওয়াড়ি ফার্মে কাজ করতে পারে। আর একটা জার্গন আর কি, সেটা আমি একটু বুঝিয়ে দিই। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। শুনতে খুব গালভরা একটা জিনিস মনে হচ্ছে, ইজ বেসিক্যালি নাথিং। অমুক জিনিসটা যদি হয় তাহলে আপনি কি করবেন, এবার সেটা স্টেপ বাই স্টেপ একটা বইয়ের মতো করে লেখা আছে। স্টেপ 1 এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সো দ্য আইডিয়া অফ এন এসওপি ইজ ওয়েন সামথিং হ্যাপেন্স ইউ ডোন্ট প্যানিক, আরে আব ক্যা হোগা, লেখা আছে ক্যা হোগা। অনেক স্টার্টআপের ক্ষেত্রে আমরা দেখি পিপল স্টার্ট বহুত জোর শোর সে, আর তারপরে ইট ট্যাঙ্কস অ্যান্ড ইট ফেলস। ইয়েস, অনেক স্টার্টআপের ক্ষেত্রে এইটা আমার আজ অব্দি মানে মাথায় ঢোকেনি। 10 বছর ধরে একটা ব্যবসা চলছে, ইট ইজ নট প্রফিটেবল। হ্যাঁ, মতলব চলছে কি করে তাহলে? হাউ ডু দিস থিংস হ্যাপেন? মানে প্রথমত লেটস টক অ্যাবাউট দ্য স্টার্টিং উইথ ব্যান্ড বাজা বারাত অ্যান্ড দেন উইদিন 6 months ট্যাঙ্কিং। সো মেজরলি মোস্ট অফ দ্য স্টার্টআপ, এরকম টাইপের স্টার্টআপ যখন ফেল করে, হচ্ছে কো-ফাউন্ডার ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, মেজরলি কো-ফাউন্ডার ডিসএগ্রিমেন্ট, আর একটা হয় টাকা শেষ হয়ে যায়। এই দুটো জিনিস। টাকা শেষ হয়ে যায় মানে মানুষের শেষ তো হয়ে একটা যায়। প্রজেকশন থাকবে। So if like a loss making firm, initially you have to do a lot of investments. Like you cannot start from zero. Like for us, it was a very different case. We started with 10,000 rupees. আচ্ছা, Minimum 10,000, একদম 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। ফার্স্ট ইয়ার we did 8 lakhs. So আমরা টাকা রোটেট করতাম, আর আমরা খুব মিনিমাম স্যালারি নিতাম। আমি মানে একটা কো-ফাউন্ডার্স এতটাই মিনিমাল স্যালারি নিত যে লেবার্সরা ওর থেকে বেশি স্যালারি পায়। আমরা জানতাম উই আর গোয়িং টু ডু বিগ, তো আমরা খুব মিনিমাম স্যালারি দিতাম। বাট কিছু লোকেদের আমি দেখেছি একটু সাকসেস পেয়ে গেলেই দে স্টার্ট টেকিং হাই স্যালারিজ। এলভির জুতো কিনে নিল, গুচির ব্যাগ কিনে নিল, ফ্ল্যাম্বয়েন্সি শুরু হয়ে গেল। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। ইউ হ্যাভ টু বি হাম্বল, ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড, যেটা মোস্ট অফ দ্য ফাউন্ডার্স বুঝতে পারেন। একটু টাকা এসে গেলেই দে গো ক্রেজি। First 1 crore is very tough. First 10 crores is very tough. 100 crores is a little bit more tough. But once you hit the 100 crores number, 1,000 crores is very easy. Because this is a pattern. এক্সপোনেনশিয়াল গ্রোথ। Yes, this is a pattern which যখন লোকেরা ক্র্যাক করে নেয় না, nobody can stop them. And it's all about trust. Trust from bank, trust from investors, trust from private equity, Building and trust from public when you go public. So this is all about trust, storytelling ওই জন্যই করা হয় যাতে কি ট্রাস্ট বিল্ড হয়। And this is a pattern which a founder crack করে নিলেই হয়ে যায়। বাট এই লং টার্ম কেউ ভাবে না, সবাই শর্ট টার্ম ভাবে যে আমি 6 মাসের মধ্যে বড়লোক হবো, 1 বছরের মধ্যে বড়লোক হবো। দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম। মাই ইনভেস্টার অলসো আমাকে সবসময় একটা কথা বলে, থিঙ্ক লং টার্ম, থিঙ্ক ফর 10 years, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন 10 years। এইটা যদি না সর্টেড থাকে, দিস ইজ ভেরি বিগ প্রবলেম। এই যে 6 months বন্ধ হয়ে যাচ্ছে, ওরা জানতোই না যে ওদের রানওয়ে কত দিনের আছে। ব্যাংকে একটা টাকা পড়ে আছে, স্যালারি দিতে হবে, হুটহাট করে এদিক ওদিক টাকা নষ্ট করে ফেলে, অ্যান্ড দেন দে ক্লোজ স্টপ। ফাউন্ডার্স ম্যাক্সিমাম আমি দেখেছি ফাউন্ডার্সদের মধ্যে মানে অমত থাকে, ডিসএগ্রিমেন্ট থাকে, অ্যান্ড দে ফেল। অ্যান্ড দ্য সেকেন্ড থিং দ্যাট ইউ সেড, 10 বছর চলছে অ্যান্ড দে আর লস মেকিং। ক্লাসিক এক্সাম্পল ইজ জেপ্টো, বাট দে আর রেজিং ফান্ডস। দে হ্যাভ ক্রিয়েটেড এ ফাইন্যান্সিয়াল মডেল যেখানে ওরা কোনো বছরে দেখিয়েছে, কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখিয়েছে that they will do a break even and later that year they will be profitable. So এই মডেলটার উপর মানে until they get to that point they'll continue running into losses. yes, but Zepto has a lot of data. Your buying patterns, lot of things they have something which many companies, আমরা কি ভাবি জেপ্টোতে আমরা নর্মাল শপিং করছি, but Zepto has your data, lot of data they have. That data is so expensive. Blinkit has so much of data, Instamart has so much of data, and data is the gold, future gold. They know your buying pattern, what you want to buy. হ্যাঁ, ইনফ্যাক্ট কিছু জিনিস আছে যেগুলো একটা অদ্ভুত ইম্পসিবলি শর্ট টাইমে ডেলিভার হয়। yes. আই গেস দ্যাট ইজ বিকজ দেভ ডান এনাফ অ্যানালিসিস টু সে যে কোন এরিয়া থেকে কি অর্ডার কখন লাইকলি টু কাম। Yes. Classic একটা predictive basis is talking classic একটা example দিচ্ছি, there's a company called GoZero.
They make zero sugar ice cream. ওকে And they had a tie-up with, I think, Blinkit এর সাথে কোনো একটা tie-up ছিল। স্পেসিফিক্যালি আপনি আপনার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর মিষ্টি ক্রেভিং হয়, অ্যান্ড ইউ ওপেন ব্লিঙ্কিট, আপনাকে গো জিরোকে উপরে দেখাবে, অ্যান্ড ইউ গো অ্যান্ড বাই, ইম্পালসিভ বাইং করে বেরিয়ে আপনি কিনে নেবেন, কিনে আপনি সো দে পুশ অ্যান্ড দে নো দ্যাট ইউ আর ইম্পালসিভ বায়ার, দে নো দ্যাট ইউ লাভ সুইটস, ওই সময়টা খাওয়ার পর আপনার একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, অ্যান্ড দে পুশ দ্য আইসক্রিম টু ইউ অ্যান্ড ইউ বাই দ্য আইসক্রিম, অ্যান্ড lot of products they are doing like this, so many products. They're pushing cosmetic items to females. Yeah. আর যেটা যখন স্নেল মিউসিন ওয়াজ ইন হট ছিল, এখন একটু ডিপ করেছে, আই থিঙ্ক লট অফ ফিমেল দে ক্যান সে, সো স্নেল মিউসিনকে পুশ করতো, and you just go and search on Google, না আপনাকে অটোমেটিক্যালি এখানে পুশ করতে শুরু, কুকিজ এন্ড অল দ্যাট। so they have all the data, they know কোন জিনিসটাকে টুইক করলে প্রফিট হয়ে যাবে, কোন জিনিসটাকে টুইক করলে they can push products. So they have a very strong financial model যেটাকে ইনভেস্টাররা ব্যাক করছে, ছোটখাটো ইনভেস্টার না, they're very big shot investors, and they know that this company will go profitable. There are a lot of company recently IPO হয়েছে, they were loss making for a very long period of time, suddenly before the IPO they became profitable, and they know the tweaks, but এগুলো অনেক লং টার্মে গিয়ে ওই লেভেলে বিজনেস যখন আপনি করবেন, ওই লেভেলে যখন রিচ করবেন, you will be able to crack it. রাইট আর মেইন জিনিসটাই বললাম, ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, ভ্যালিডিটি, which you create. Like you cannot miss EMIs, which is very serious. Like if you miss 1-2 EMIs, bank will go serious. Like bank আর আপনাকে লোন দেবে না। You have to be very serious when you're starting a business. Pay your EMIs on time. Keep your investors always aligned. যা আপনার সাথে আপনার কোম্পানিতে যা হচ্ছে, ওই লোকেরা এগুলো করে না, ভাবে আরে টাকা পেয়ে গেছি আর কি। ওই লোকেরা 1 কোটি টাকা 2 কোটি টাকা লোনে ভেরি হ্যাপি হচ্ছে। একটা নিজের অ্যাম্বিশন খুব বড় করতে হবে, I will do 1,000 crores, 2,000 crores, or I want to be a billionaire. ওই লেভেলে যদি ভাবনা চিন্তা থাকে না, আর আপনি যদি একদম লালা কোম্পানি বা লালা ব্যবসা করতে চান, তাহলে ঠিক আছে, তাহলে ইউ উইল বি হ্যাপি উইথ 1-2 crores and thank you so much. আচ্ছা, এবার একটা খুব পোটেনশিয়ালি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করি। আমরা তো নিজেদের খুব কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভাবতে ভালোবাসি, যদিও আমার এই কথাটা শুনলে কেমন একটা লাগে, বিকজ আই মিন এভরি প্লেস হ্যাজ সাম কালচার অর অ্যানাদার, কিন্তু when it comes to startups in India, সাধারণত কলকাতার নামটা ইজ নট ইন দ্য টপ 5 ইভেন, মানে ব্যাঙ্গালোর এই সমস্ত শহর আসে। ওয়াই ইজ দ্যাট? মানে এখানে হোয়াট ইজ ল্যাকিং? আমার মনে হয় মানে কলকাতায় লোকেরা শিক্ষিত নয়, বুদ্ধি নেই, এমন তো নয়। না, লট অফ ব্রেন ড্রেন হ্যাজ হ্যাপেন। অনেক ভালো বাঙালি ফাউন্ডার আমি দেখেছি যারা বাইরে গিয়ে বিল্ড করেছে, লাইক ফাসুসের one of the co-founder is a Bengali guy. There are very, very, very big companies based out of Bangalore. Zerodhar বলে একটা কোম্পানি আছে, ওদেরও ফাউন্ডার বাঙালি আছে। There's Solinas বলে একটা কোম্পানি আছে, ওরও one of the founder বেঙ্গলি আছে। আমার মনে হয় somewhere down the line Calcutta doesn't have that inclusive ecosystem to build startups. মানে ইনক্লুসিভ ইকোসিস্টেম বলতে আমার কি বলছো মনে তুমি? হয় when you are building startups, ইনিশিয়াল যে মেন্টরিং, পুশ, ইনভেস্টমেন্টস, ওগুলো ক্যালকাটা থেকে অনেক লোক পায় না। দের ইজ আ ভেরি বিগ কোর্ট, একটা সিএস করেছিল কোম্পানি সেক্রেটারি, যে কোম্পানির ভ্যালুয়েশন ক্যালকাটাতে ধরুন 1, ওই কোম্পানি ব্যাঙ্গালোর যদি খোলা হয় তার ভ্যালুয়েশন 4x হয়ে যায়। ইয়েস, সো কোথাও না কোথাও হোয়াট হ্যাজ হ্যাপেন ইন লাস্ট 20-30 ইয়ার্স, বেঙ্গলি এন্টারপ্রেনিয়ার্সদের ওপর থেকে না ভরসা লোকেদের চলে গেছে। আর দের ইজ নো ইন্সপিরেশনাল বেঙ্গলি এন্টারপ্রেনিয়ার অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট যাকে দেখে লোকেরা বাঙালিরা ইন্সপায়ার্ড। So for us in the last like 20-30 years, who is the most inspirational figure বাঙালিদের কাছে? সৌরভ গাঙ্গুলি। তারপর মানে ওরকম ভাবে আমি কাউকে দেখতে পাই না। টপ অফ দ্য মাইন্ড আমারও কিছু আসছে না। Yes, but if you go to Bangalore, you have Nandan Nilekani, you have Narayan Murthy, you have Mohandas Bhai, so many people who are inspirational for the Karnataka people or the Kannadiga people, যাদেরকে দেখে নিখিল কামাত, যাদেরকে দেখে they are inspirational, যে হ্যাঁ ভাই we can build something big like Infosys or Zerodha. বেঙ্গলি এন্টারপ্রেনিয়ার রকম ওই লেভেলে ইয়া বিলিয়নার লেভেলে আসে। Who was the last billionaire from Bengal also? He's not a Bengali, of course. He's Marwadi maybe, right? I have nothing against Marwadi, but again,
কোথাও না কোথাও আমরা যখন ছোট থাকি না, আমরা যখন ছোট, তো বাবা মারা আমাদের ওরভাবে মানুষই করে না। আপনি এখনো দেখবেন মাধ্যমিকের পরীক্ষা দিতে যাচ্ছে, মায়েরা ছেলের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, which is very bad. আমার তো মনে লাইক আমার মা বাবা এটা কখনো করেনি, কাজে I know a lot of people, you might seen স্কুলের বাইরে তো আপনাকে ছেড়ে দিতে হবে বাচ্চাদেরকে, जो भी करना है कर। আমার অ্যাকচুয়ালি একটু মন খারাপ লাগতো যে আমার আইসিএসসি পরীক্ষার পরে আমার সব বন্ধুদের মা বাবারা আসতো, কিন্তু আমার মা বাবা কেউ আসতো না, বাড়ি থেকে জাস্ট গাড়িটা আসতো আর কি। সেম বাট আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল, কারণ Yeah. এটা আই থিঙ্ক এভরিবডি হ্যাজ ফেসড। ওই পরীক্ষার হল থেকে বেরিয়ে, হ্যাঁ দেখি কোয়েশ্চেন পেপারটা, এটার উত্তর কি লিখেছিস, আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্যাট গ্রিলিং রাইট আফটার দি এক্সাম। সো আমার মনে হয় এখনো না বাঙালি বাচ্চারা খুব প্যাম্পার্ড, ভীষণ প্যাম্পার্ড, অ্যান্ড দেন ওয়েন দে গো আউট অফ বেঙ্গল না, দে গো ক্রেজি। তখন ব্যাঙ্গালোরে গিয়ে ওই জন্য বলছি না যে দেশোদের কালার্স, বাট কোথাও না বিশেষ করে এটা কি ছেলেদের ক্ষেত্রে আরো বেশি, ছেলেদের ক্ষেত্রে আরো বেশি হয়ে গেছে, ছেলেরা তো আরো বেশি ফেমিনিন হয়ে গেছে আজকাল আমার মনে হয়। আমি একটা ঘটনা বলছি, আমার মনে আছে আমি যখন অফিসে চাকরি করতাম, আমার উল্টো দিকের ডেস্কে একটি মেয়ে বসে আছে, শি ইজ ইন হার লেট 20s, হার দেন বয়ফ্রেন্ড নাও হাজব্যান্ড ইজ ইন হিজ আর্লি 30s, 32 বছর মতো বয়স তখন, ঠিক আছে? সে তার বন্ধুদের সঙ্গে দীঘা বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, মানে ছেলে বন্ধুদের সঙ্গে। তার বান্ধবী তাকে ফোনে বলছে, আচ্ছা শোনো, সঙ্গে কিন্তু এক্সট্রা প্লাস্টিকের প্যাকেট নিয়ে যাবে, বিচ থেকে যে জামা কাপড়গুলো পরে ফিরবে ওগুলো কিন্তু ভেজা থাকবে। এটা বলে দিতে হবে কেন? You should know how to pack your bag. What nonsense is this? And you go and see other families, like you go other cities also, ছেড়ে দিচ্ছে, যা করতে চাস কর। প্রবলেমটা হচ্ছে আমরা না সবসময় ফার্স্ট সেকেন্ডে সেলিব্রেট করছি, বাট দ্য এক্সেলেন্ট পিপল আর দ্য মেডিওকার পিপল হু আর এক্সেল ইন লট অফ থিংস। সব কিছু ট্রাই করছে, ওরা খেলছেও, ওরা সোশ্যালাইজ করছে, ওরা একটু পড়াশোনা করে নিচ্ছে, আর ওরা জানে যে আমি যদি একটু পড়াশোনা করে ফার্স্ট হতে পারবো, বাট আমি হব না, বিকজ আমাকে তো আরও কাজ করতে হবে। অ্যান্ড ইউ উইল সি দিস পিপল আর গ্রেট ম্যানেজার্স, দিস পিপল আর গ্রেট এন্টারপ্রেনিয়ার্স। আর আমাদের এরকম লোকজন চাই, বাবা মারা পুশ করছে, ডিআইডি যেতে হবে, ডান্স ইন্ডিয়া। আই সি লট অফ মাদার্স। আমি একদিন ট্রেনে, আমি অনেকদিন আগে বলছি, ট্রেনে দেখছি বাচ্চাটাকে গালাগালি দিচ্ছে, বাজে ভাবে কথা বলছে, তুই ভালো করে ডান্স করতে পারলি না, হোয়াট আর ইউ ডুইং উইথ দিস স্মল কিডস? হ্যাঁ, সেটা আর 5 জনের সামনে করলে সে আরো গুটিয়ে যাবে। Just imagine. So somewhere down the line you have to motivate these kids, right? আর entrepreneurship তো ওইখানেই শেষ, কেন কি entrepreneurship আসবেই কোথা থেকে? কনফিডেন্সটাই তৈরি হচ্ছে না। গুড ম্যানেজার্স ওখান থেকেই হবে। আর যবে থেকে নিউক্লিয়ার ফ্যামিলিজ হয়ে গেছে, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে উই হ্যাভ ফরগটন শেয়ারিং সামথিং উইথ আদার্স। তুমি সবার একটা সিঙ্গেল চাইল্ড, তো সিঙ্গেল চাইল্ডে তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে শেয়ারিং তো আমরা করতেই পারি না, আমরা খুব হিংসুটে হয়ে গেছি, কারোর সাকসেস দেখতে পাচ্ছি। দ্যাট ইজ আ ভেরি বিগ প্রবলেম। আর when you are into entrepreneurship, আপনাকে তো you have to feel কি অন্যরাও সাকসেস করুক, অন্যরাও সাকসেস করুক। ইটস এন ইনক্লুসিভ কমিউনিটি, রাইট? যেটা জেন্টস মারওয়াড়িজরা করেছে, তুই পড়ে গেছিস আমি তোকে তুলে নিচ্ছি। ওই ক্র্যাব মেন্টালিটি বেঙ্গলিতে এই কারণে আরো বেশি, যে আই ডোন্ট ওয়ান্ট টু হেল্প ইউ, আই এম সো জেলাস উইথ ইউর সাকসেস। ওকে ভালো প্যাকেজ পেয়ে গেল, 12 LPA, 24 LPA, এত স্যালারি, হি ডাজন্ট ডিজার্ভ। বাট अगेन what you are doing, you are not doing anything right good. So ওই জায়গায় আমার মনে হয় যে ওদেরকে ছেড়ে দিন, সোশ্যালাইজ হতে দিন, learn them how to let them learn how to share, how to socialize. Otherwise it's a big problem where we are heading. But আমার মনে হয় Bengal needs an inspirational figure in terms of entrepreneurship, and হবে লেটে আসছে, বাট হবে। There are a lot of people coming up from Bengal, good entrepreneurs are coming, and they are really motivating young generation, but কোথাও না কোথাও ওই গ্রুমিংটা হচ্ছে না, যেটা হয়তো একটা মারওয়াড়ি या জৈন ফ্যামিলিতে হয়ে যায় ইনিশিয়ালি। কি ক্যাসে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বেঙ্গলি মম ড্যাডস, দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ মানি। ফার্স্টে কি বলবে, এফডি করে দাও বাবা, একটা বাড়ি কিনে দাও বাবা, অ্যাসেটস, সো লাইবিলিটি হেভি করে দেয়। প্রথমেই বলে যে ইঞ্জিনিয়ারিং পাস করলো, মোস্ট অফ ইঞ্জিনিয়ার্সদের আমি কথা বলছি, ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো, ফার্স্টেই বলে বাবা একটা বাড়ি কিনে নে, লোনে বাড়ি কিনে দিল, ইএমআই চাপে পড়ে গেল, তারপরে বিয়ে করে নিল। ওয়ান্স ইউ গেট ম্যারিড, ইটস আ রিসার্চ, ওয়ান্স ইউ গেট ম্যারিড, the chances of taking risk in a business goes down মানে less than 10%. Like you will never take risk. কারণ আপনার সবসময় ভয় লাগবে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বউ বাচ্চা কি হবে। সেকেন্ড, বাড়ির ইএমআই,
বাড়িটা যদি নিয়ে নেয় আমার তো সোসাইটিতে বুক চুনকালি মেখে যাবে। হুম So don't take EMIs. Now, why you are taking a home? Live on rent. If you really want to do entrepreneurship, live on rent. আমি তো রেন্টেই থাকি। Though I have a house, but I live in rent. I live on rent. আমি জানি। এটা ইনফ্যাক্ট আমায় একজন বলেছিল, আমার এখনো মনে আছে, বলেছিল আই ওয়াজ ইন মাই লেট 30s দেন। ও বলেছিল যে তুমি তোমার পজিশনটা কতটা ভালো তুমি সেটা বুঝতে পারছো না। তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার একটাও লোন নেই ঘাড়ের ওপর, তুমি একটাও লোনের ইএমআই দিচ্ছ না। কিন্তু আমি তখন ভাবলাম আচ্ছা ও হ্যাঁ, বাট টেকনিক্যালি বাড়িটা আমার নয়, Yeah, আমার বাবার, yeah. So you বাট cannot, স্টিল ইটস দেয়ার। you can never call your house an asset. Asset তাকেই বলে who will make money for you. When you are sleeping, it will make money for you. Asset কি হবে? আপনার একটা বাড়ি আছে, আপনি রেন্টে ছড়িয়েছেন, ওখান থেকে আপনি টাকা পাচ্ছেন। দ্যাট ইজ আ প্যাসিভ ইনকাম। বাট যেই বাড়িটা আপনি কিনে যেই বাড়িতেই রয়েছেন, অ্যাসেট মানে যখন আপনি বিক্রি করবেন কত থেকে আপনি একটা তখন asset হবে। রিটার্নস পাবেন। বাট আজকাল ফ্ল্যাট বিক্রি করা খুব টাফ হয়ে গেছে। সো মেনি প্রপার্টিজ আর নিউ প্রপার্টিজ। জমি ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট, বাট অ্যাগেন ফ্ল্যাট, অর্ধেক ফ্ল্যাটের যা এখন মেটেরিয়াল ইউজ হচ্ছে, ইউ ক্যানট ট্রাস্ট পিপল। It's so bad. I know people are not getting good price, and the rental yield in Calcutta is one of the lowest in the country. ও রিয়েলি? Yes, it's so low. 2 কোটি টাকার ফ্ল্যাট 50,000 রুপিজের রেন্টে পাওয়া যাচ্ছে, ফার্নিশড। আমি থাকি। এবার ও 2 crores দিয়ে কিনে ও ইএমআই আমার থেকে বেশি পে করছে। হ্যাঁ, বাট হি ডাজন্ট হ্যাভ এনি অপশন। ও হয়তো বাড়িটা রেন্ট, ইটস নট গুড়গাঁও, ইটস নট ডিএলএফ ক্যামিলিয়া, ইটস ক্যালকাটা। লাইক, তো আমি ক্যালকাটাকে মানে করছি না, বাট অ্যাগেন who will pay a 50,000 or 1 lakh rupee rent, right? If like we don't have so many like good earners here also. So it's sector 5 and Newtown er hoyto ekhane paben, but how many people? Most of these people are outside Bengal. They are they're sitting in Bangalore or Pune or Mumbai or Delhi or Goa. তবে এই গোটা ডিসকাশনটা থেকে মানে এই যে প্রশ্নের উত্তরে আমরা এতগুলো কথা বললাম, ইফ দের ইজ ওয়ান টেক অ্যাওয়ে ফর মি, এটা আমি আগেও পড়েছি, একজনকে একটা লেকচারে বলতে শুনেছি, সেটা হচ্ছে যে অমুক অমুক জিনিসটা পেয়েছে কিন্তু সে সেটা ডিজার্ভ করে না, দিস ইজ টক্সিক থিঙ্কিং। আর এই ভাবনা চিন্তাগুলো যদি আপনার মনের মধ্যে থাকে, আপনার মাথা থেকে ভালো কিছু বেরোবে না। আচ্ছা, তোমার ব্যাপারে এটা বোধহয় অনেকেই জানে না, যারা তোমায় প্রথমবার দেখছে তারা তো বুঝবেই না। ইউ হ্যাড এ মেজর ফিজিক্যাল ট্রান্সফরমেশন। Yeah. So I lost almost 16 kgs. 86 ছিল, এখন 70 kgs weight. তো এবার সবাই এটা জিজ্ঞেস করবে হাউ, আই ডোন্ট ওয়ান্ট টু আস্ক দ্যাট, হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইজ ওয়াই। হ্যাঁ, সো ওয়াই বিকজ মেজরলি এটা পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমি আই থিঙ্ক লাস্ট ইয়ার শেষের দিকে, 1 বছর আগে ডিসেম্বরে আই ওয়াজ ট্রাভেলিং টু চংচিং, চায়না। অ্যান্ড ওই দিন হঠাৎ করে ফ্লাইটটা 2 ঘন্টা ডিলে হয়ে যায়। তো তারপরে আমাদেরকে ফ্লাইটে উঠিয়ে দিয়ে এয়ার হোস্টেস অ্যানাউন্স করছে দেয়ার ইজ আ মেজর টাইফুন ইন চংচিং এরিয়া। আর যে ফ্লাইটটা 2 ঘন্টার মধ্যে নামার কথা ছিল, 4 ঘন্টা উপরে ঘোরাচ্ছে। কারণ ল্যান্ড করতে পারবে না। আমার তো এত ভয় বেড়ে আমি তো পাগল হয়ে গেছি, মানে আর অস্বাভাবিক টার্বুলেন্স, মানে ওইরকম টার্বুলেন্স আমি জীবনে দেখিনি। আইলাম আজকে তো আমি গেলাম, আর তারপরে চাইনিজ এয়ারলাইন্স ছিল, আমি জানি না কি হবে, বডির কি আদেও বা আমার পাবে কি পাবে। আর এন্ড অফ নিয়ে আমি এটাও ভাবছিলাম যে এত ইনভেস্টারদের টাকা নিয়ে রেখেছি, কি হবে আমার কোম্পানির, আর এত লোক যারা করে খায় তাদের কি হবে। আর তারপরে নিজেকেও দেখছি, প্রচণ্ড চেহারা, প্রি ডায়াবেটিক ছিলাম আমি। তো বলছে ভাই দিস ইজ দ্য টাইম, ঠিক আছে। আর যখন ল্যান্ড করলো, দিস ইজ দ্য টাইম, মৃত্যু থেকে বেঁচে এসেছি, হয়তো ভগবান আর একটা জীবন দিয়েছে, ইউ হ্যাভ টু চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ। So what I did was, most of the Bengalis, they suffer from something called SIBO, SIBO, which is small intestine bacterial overgrowth. আমরা আমাদের না বাঙালিদের প্রচণ্ড ব্লোটিং হয়, তো আমার কিন্তু Yes. So major problem with me was because historically Bengalis have seen 2 famines, right? And we became very dependent on carbs, carbohydrates, and these carbs, they create a lot of fermentation in the pit. And you became highly bloated and water retention শরীরে প্রচন্ড বেশি হয়। হ্যাঁ, মানে আমাদের কার্বোহাইড্রেট অ্যাডিকশনটা কি পরিমাণের, আপনি বিরিয়ানি খাচ্ছেন যেটা 1 থালা ভাত, কিন্তু তার মধ্যেও আপনার আলুটা চাই। ইয়েস, 1 থালা কার্বোহাইড্রেট খাচ্ছেন প্লাস অ্যাডিশনাল কার্বোহাইড্রেট। আচ্ছা, দারুণ। আপনি ব্রেকফাস্টে কি খেলেন দাদা? লুচির সঙ্গে কি খেলেন? আলুর ছেঁচি। কার্বোহাইড্রেট দিয়ে আরো কার্বোহাইড্রেট, এক্সিলেন্ট। ইয়েস।
সো আই স্টপ কার্বস একদম বন্ধ করিনি, কার্বস একটু খেতাম, বাট প্রোটিন ইনটেক মারাত্মক বাড়িয়ে দিলাম। আই থিঙ্ক উইদিন 3.5 months I have lost almost 12 to 15 kgs. অ্যান্ড দেন প্রি ডায়াবেটিক থেকে একদম নর্মাল হয়ে গেল সব কিছু, কোলেস্ট্রল লেভেল কমে গেল, সব এভরিথিং ওয়াজ পারফেক্ট। অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি লাইট, আই ওয়াজ ফিলিং ভেরি এনার্জেটিক, আর প্রচণ্ড ফোকাস বেড়ে গেছে। অ্যান্ড নাও আই এম অন হেভি প্রোটিন ডায়েট, বাঙালিরা খুব কম খায়। ইভেন বিরিয়ানিতেও যদি ইফ আই ইট বিরিয়ানি, আমি রাইস হয়তো এক মুঠো খাই, বাকিটা দিয়ে দিই। আই ডোন্ট ইট, অ্যান্ড আই ইট দ্য এগ অ্যান্ড দ্য চিকেন। হ্যাঁ, কারণ বিরিয়ানি সার্ভিং এর ইজ a one day দি meal. এক্সাক্ট অপোজিট। Yes. এতখানি ভাত আর এইটুকু প্রোটিন। Yes, absolutely. So protein intake ta badi, and then drastic change. My investors are very happy. So they are also happy ki chalo Agni is thinking ki he wants to take care of his health. Health is very important. So এতগুলো লোক রয়েছে, আপনি হট করে কিছু হয়ে গেলে, এপিগামা বলে একটা কোম্পানি আছে, এপিগামার ফাউন্ডার রিসেন্টলি পাসড আউট। হি ওয়াজ মেকিং বিউটিফুল প্রোডাক্টস লাইক ওই দই গ্রিক ইয়োগার্ট বানাতো। Coming from a company like who are creating products which is like healthy for making Indians more healthy, he himself was not able to survive. He had a heart attack at the age of 45. So yeah, so very young he died. And then these things also triggered me a lot, like আচ্ছা, কিন্তু এই শারীরিক যে সমস্যাগুলোর কথা তুমি বলছো, a lot of them are triggered by stress also. stress. Yeah, one of the biggest reason of cancer is stress. এবারে you have a startup. Yeah. From the impression I have, যাদের নিজেদের ব্যবসা থাকে, স্পেশালি এই ধরনের ব্যবসা যেটা ইনোভেশনের ওপরে দাঁড়িয়ে রয়েছে, তাদের তো স্ট্রেস অনেক বেশি হওয়ার কথা। আচ্ছা, স্ট্রেস তো আমারও প্রচুর আছে, আমি মানছি। বাট অ্যাগেন ইউ হ্যাভ লট অফ থিংস দ্যাট ইউ ক্যান ডু, লাইক wellness is something which is growing very fast. So yoga, meditation, eating good, সকালে উঠে আমি একটা জিনিস যেটা করি ভীষণ, যেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। I do intermittent fasting. So first meal that I do is at around 2 o'clock, and I try to do a intermittent fasting of 16 hours. So it cleanses your body. Even it's not I'm making it up. Research হয়েছে রিসেন্টলি, জাপানের একটা সায়েন্টিস্ট নোবেল প্রাইজও পেয়েছে। Intermittent fasting can heal everything in your body, all the problems. And toxins, majorly তো gut is something which is very serious. We don't take, বাঙালিরা তো গাটকে ভালো করে সিরিয়াসলি নেয় না। সো গাট ক্লিনজিং করা, ওয়েলনেস করা, these are something which I am very very serious about, which I do regularly. And that gives you a glow on the skin, makes you lose weight, then you eat good. সব জিনিসগুলো এগুলো পার্ট অফ লাইফ দ্যাট ইউ হ্যাভ টু ডু। সকালবেলা উঠে কাঁচা হলুদ খাই, কাঁচা আদা খাই, আর কারি পাতা, and কাঁচা কারি পাতা, yeah, which is very important. আচ্ছা, ওকে। খেতে কেমন তেতো? No, I make a laddu, small laddus, and I eat it. কারি পাতা লাড্ডু। আচ্ছা, এবার এনাফ টকিং অ্যাবাউট ডায়েট, লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস সাইড অফ থিংস। ইনোভেশনের কথা হচ্ছিল। সো ইন দ্য নেক্সট 2 to 3 years অ্যাম্বুডো কি করতে চলেছে? So the major plan is to go for an IPO. Public listed company হওয়া is something that we are very focused on. মেজরলি অ্যাম্বুডু যেটা নিয়ে সব থেকে বেশি লোকেদের মধ্যে জানা যায় সেটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট দ্যাট উই ডু। সো মোর ফার্মার্স, মোর আর্টিশিয়ানস আমাদের সাথে যাদের জুড়ুক, আর অনেক বেশি যারা মানে ডিপ্রাইভড ফার্মার্স, ডিপ্রাইভড আর্টিশিয়ানস, যারা হু ডোন্ট মেক আ লট অফ মানি, we want to reach out to more and more people. So across India we are doing, আমরা এতদিন ইস্ট আর নর্থ ইস্টে করছিলাম, now we are exploring to the southern India. কেন আপনি দেখবেন ফার্মার সুসাইডস আর মোর ইন দ্য সাদার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো পুরো ওই কোঙ্কন রিজিয়নটা, যে ওয়েস্টার্ন ঘাটসে, উই আর সেটিং আপ ফ্যাক্টরিজ, যেখানে আমরা মহারাষ্ট্রিয়ান ফার্মার্স আর কর্ণাটকার ফার্মার্সদের সাথে, আর্টিশিয়ানসদের সাথে কাজ করছি। সো মেজর প্ল্যান ইজ টু অ্যাট লিস্ট রিচ আউট টু 10,000 ফার্মার্স in the next 2 to 3 years. মানে numbers, of course, we are doing good numbers in terms of revenues, but আমাদের social impact is something that we are very very focused on. Plus we do a lot of bamboo plantation. So bamboo plantations are also attracting a lot of carbon credits. আপনি হয়তো Vantara story recently খুব শুনেছেন। So Vantara তো I don't know how much acres they are, but we have planted bamboo. We have planted bamboo for around 1,000 acres এর কাছাকাছি bamboo plantation আমরা every year করি। মানে বাঁশ দিয়েছেন কিনা জানি না, কিন্তু প্রচুর বাঁশ লাগিয়েছেন। So we can এই যে plantations গুলো হয়েছে, from this we can earn lot of carbon credits also, which is
ফিউচার গোল্ড মাইন, এটা আর একটা নতুন ব্যবসা যেটা বড় হতে চলেছে। সো লট অফ বিগ কর্পোরেশনস যারা যারা অ্যালুমিনিয়ামে আছে, মানে কার্বন প্রডিউসিং কোম্পানি, বড় বড় যারা বেদান্তা হয়ে গেল ইয়া সেল হয়ে গেল, সো দিস কোম্পানিজ আর ট্রেডিং কার্বন ক্রেডিটস। সো যারা এরকম গাছপালা লাগাচ্ছে যে CO2 অ্যাবজর্ব করছে, সো উই সেল কার্বন ক্রেডিটস টু দিস কোম্পানিজ অ্যান্ড উই মেক মানি। So they generate carbon and we plant bamboo which will absorb the carbon. Right. So it's like it's like it will be a trading, like something like stocks. It will be a trading where we sell carbon credits to these companies so that they can become carbon neutral or carbon Right. zero. Right. Net zero যেটা আমাদের বলা হয়. So this is something that we want to do in a big scale. আচ্ছা, এবার দিস ইজ অ্যান ইনএভিটেবল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ফর নিউ স্টার্টআপস হোয়াট ইজ ইয়োর অ্যাডভাইস? সো মেজরলি প্রবলেম স্টেটমেন্ট বার করা আর ইনোভেটিভ স্টার্টআপ। আমি ওইসব স্টার্টআপসকে খুব পছন্দ করি যারা রিয়েল প্রবলেমসকে নিয়ে কাজ করছে। আমার কাছে আমি যখনই কোনো স্টার্টআপকে দেখি, আমি দেখি ফাউন্ডার, আমি দেখি প্রবলেম, আর whether it is scalable or not, এই তিনটে জিনিস। And then also there are a lot of startups working with me. Personally, I'm a space a lot of startups are working. So we call something, we call this program called EIR, Entrepreneur in Residence. So these entrepreneurs can stay with me working in my office, and I teach them like how to scale your startups and how to develop a product. মানে তুমি এখন মেন্টরিং করছো? করছি। There are 5 startups who are working with us. And আর এগুলো সবই $1 million আইডিয়াস, মানে আমি ওইগুলোতেই ভালোবাসা দিই যেগুলোতে $1 million পোটেনশিয়াল আছে। ওটা মিলিয়ন থেকে বিলিয়ন দ্যাট দে হ্যাভ টু টেক, বাট হ্যাঁ $1 million অব্দি আমি ওদেরকে পুশ করে দেবো। ইনভেস্টার কানেক্টস আমি করিয়ে দিই, দেন হাউ টু মেক আ পিচ ডেক, হাউ টু বি প্রেজেন্টেবল ইন ফ্রন্ট অফ ইনভেস্টার্স। বিকজ ইনভেস্টার্স ফাউন্ডারকে দেখেই কিন্তু টাকা দেয় আলটিমেটলি। কেন দ্য সেম বিজনেস লট অফ পিপল ক্যান ডু, বাট অ্যাগেন what is the vision of the founder, which is very very important. So if the founder can scale it to that level, so investor will 100% will be interested to invest. So initial investor connects, financial model, pitch deck, how to reach out to the investors, the right investors for your business, how to scale, how to get debt, how to raise debt, how to raise equity, এগুলো সব আমি হেল্প করি। আচ্ছা, এবার আমরা আসছি র্যাপিড ফায়ারে। সকালবেলা প্রথমে আপনি কি করেন? কারি পাতার লাড্ডু খান রে, তাছাড়া? ডাবের জল আর হালকা ফ্রি হ্যান্ড, হালকা এক্সারসাইজ, ব্যাস। আচ্ছা, এমন কোনো খাবার আছে যেটা না হলে আপনার চলবে না, মানে থাকতেই হবে? হেলদি ফুড সারাদিনে। আচ্ছা। যেমন আমি প্রচুর চিকেন সিজার স্যালাড খাই, আমার ভালো লাগে। আচ্ছা, ইটস আ গুড মিক্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার অ্যান্ড এভরিথিং। আচ্ছা, এটা বলে রাখি যে সিজার স্যালাডের সঙ্গে জুলিয়াস সিজারের কোনো সম্পর্ক নেই, কিন্তু সিজার স্যালাড নামটা হয়েছে বিকজ এই স্যালাডটা স্টার্টেড ইন এ রেস্টুরেন্ট কল্ড সিজার্স। আচ্ছা, এমন কোনো ফেমাস ফাউন্ডার যার সঙ্গে আপনি ভাবেন যে এর সঙ্গে একদিন একটা ডিনার করতে পারলে দারুণ? এলন মাস্ক। এলন মাস্ক, আচ্ছা। সবচেয়ে মজার কাস্টমার ফিডব্যাক? আমরা যখন ব্যাম্বু দিয়ে ফ্যাব্রিক বানাচ্ছিলাম, the customer went crazy, মানে বলছে ব্যাম্বু দিয়ে ফ্যাব্রিক কি করে তৈরি হতো, বাট we achieved it, and the customer was এটা কি পরা যাবে, and they started wearing it, and bamboo fabric is a very soft fabric compared to cotton fabric, very breathable, like যারা ব্যাম্বু ফ্যাব্রিক পরেছে they're very very happy. বাঁশ দিয়ে অ্যাকচুয়ালি কাপড় হয় আমার কোনো ধারণা ছিল। ব্যাম্বু দিয়ে ফ্যাব্রিক হয়। আচ্ছা, yes. ওকে। এমনটা যদি না হতো তাহলে আপনি কি করতেন? তাহলে আমি হয়তো জার্মানিতে কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হতাম। আচ্ছা, ওয়েব সিরিজ দেখার সময় পান? একদম। শেষ কি দেখেছেন? সুটস। আচ্ছা, সুটস। ফেভারিট ক্যারেক্টার? হার্ভি স্পেক্টর। হার্ভি স্পেক্টর, অফ কোর্স। ইম্পালস বাইং নিয়ে কথা হচ্ছিল, এটা তুমিও করেছো? হ্যাঁ, প্রচুর। ওকে, সো হোয়াট ওয়াজ ইয়োর মোস্ট ইম্পালস বাই? আমি একটা আইপ্যাড কিনেছিলাম, ওটাকে কোনোদিনও ইউজও করি না। আমি একটা ল্যাপটপ কিনেছিলাম, সেটা আমি কতবার অন করেছি আমার মনে নেই। ওকে, সো দিস ইজ এ গেম উই ইউজ টু প্লে। যখনই আমাদের খুব হেড অফিস থেকে সিনিয়র কেউ একটা আসতো, and we'd have a town hall, সবাইকে ডাকা হতো। So we used to play a game called CEO Bingo.
মানে there are certain words যেগুলো আমরা জানতাম যে এরা বলবেই, হ্যাঁ, তো সেটা অলমোস্ট একটা গ্রিড বানিয়ে নেওয়া হতো আর কি। এই কথাগুলো যেই বলছে কেউ একটা মার্ক করবে, আচ্ছা এটা বলেছে, আচ্ছা এই কথাটা বলে, আচ্ছা সাইকোগ্রাফিক্স বলেছে, ও স্কেলারিটি বলেছে, আচ্ছা এইরকম করে। সো হ্যাভ ইউ এভার নোটিস যে মিটিংসে এরকম পার্টিকুলার কোনো ওয়ার্ড উইচ ইউ ইউজ আ লট? আমি খুব ইউজ করি ওনারশিপ। ওনারশিপ, ওকে। Sense of ownership has to be there, like, because it's a startup, so it is not possible for the founders to be everywhere. তো কখনো কখনো যারা আমাদের সাথে কাজ করছে তাদের সেন্স অফ ওনারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পডকাস্ট করছি, somebody there who is taking care of sales or marketing or finance, so sense of ownership is very important. ওকে, আচ্ছা অ্যামুডোর নাম যদি অ্যামুডো না হতো, if you had to rename the company, what would you call it? অ্যাম্বুডু নামটা শুনে অনেক লোকে বুঝতে পারে না যে আমরা ব্যাম্বু নিয়ে কাজ করি, তো আই থিঙ্ক ব্যাম্বুজ খুব ভালো নাম হতো। Bamboozle? ব্যাম্বুজ। আচ্ছা, শেষ প্রশ্ন, if your life had a background music, what would it be? এখন খুব ট্রেন্ডিং ধুরন্ধরের একটা অক্ষয় ওই 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 গানটা, হ্যাঁ। বুঝতে পেরেছি আমি কোন গানটা। And you'd be dancing. এন্ট্রি। क्या बात है. So that brings us to the end of this incredible conversation. আমি যখন প্রথম অ্যাম্বুডো বিজনেসের কথা ভেবেছিলাম, আমি বলেইছিলাম যে আমি ভেবেছিলাম বাঁশ নিয়ে প্রচুর জোকস বানাবো আর কি। তবে আজকের এই আড্ডার মধ্যে দিয়ে যেটা আমি বুঝতে পারলাম, হোপফুলি যেটা আপনাদের কাছেও পৌঁছেছে, সেটা হচ্ছে যে একটা ভালো এন্টারপ্রেনিউর হতে গেলে ইটস ইম্পর্টেন্ট টু বি আ গুড পার্সন ফার্স্ট, রাইট? এই যে চারপাশের মানুষদের দেখছেন, তাদের সমস্যা, তাদের কথা বোঝা, এই ব্যাপারটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ব্যবসা দাঁড় করানো, নতুন ধরনের ব্যবসা দাঁড় করানো খুব শক্ত হয়ে যায়। আমাদের সঙ্গে আজকে ছিলেন অ্যামুডোর তরফ থেকে অগ্নিমিত্র। অগ্নিকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি দীপ, আর ফিরে আসবো আর একজন গেস্টকে নিয়ে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথাতে। আনটিল দেন, ভালো থাকবেন আর অফকোর্স ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।